আসসালামু আলাইকুম কৃষিগুচ্ছ শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলে আসছে আমি তোমাদের আয়েশা আপু এবং আমি 7টা ক্লাস নিতে চেয়েছিলাম, কথা দিয়েছিলাম যে 7টা ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে বায়োলজিতে 30-এ 30 কমন পাওয়া ছাড়বো ইনশাল্লাহ। এবং আজকে আমাদের 3 নাম্বার ক্লাস এবং আমি এই 3 নাম্বার ক্লাসে 3টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিয়ে সাজিয়েছি এবং চ্যাপ্টারগুলো হচ্ছে জুলজির 5, 7 এবং 11। বুঝতেই পারছো এই 5, 7 এবং 11 এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমার 7 নাম্বার এবং 11 নাম্বার চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট এবং 11 নাম্বার চ্যাপ্টার কিন্তু অনেক বুঝে বুঝে পড়তে হবে। তো আমি যে কাজটা করেছি একেবারে অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলোই তোমার পরীক্ষাতে আসবে, যে প্রশ্নগুলো আসতে পারে এবং যেটা দিয়ে তোমার প্রশ্ন হবে ইনশাল্লাহ পরীক্ষাতে তুমি কমন পাবা ইনশাল্লাহ, আমি সেই প্রশ্নগুলোই কিন্তু সাজিয়েছি এবং ওই প্যাটার্নের বেশ কিছু প্রশ্ন দিয়েছি এবং যার ফলে আমাদের একটা চমৎকার সুন্দর পিডিএফটা তৈরি হয়েছে। এবং এই পিডিএফটা তুমি যদি পড়ো, সাথে আমার ক্লাসটা যদি করো, এই 7টা ক্লাস আমি তোমাকে বলছি 7টা ক্লাস করলে কৃষিগুচ্ছ, তুমি কৃষিগুচ্ছের জন্য না, কৃষিগুচ্ছ তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে নেওয়ার জন্য অপেক্ষা করছে এবং কৃষিগুচ্ছতে তোমার একটা সিট হবেই ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে 5 নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু করবো এবং 5 নাম্বার চ্যাপ্টারের প্রথমে যে প্রশ্নটা আছে, নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রে বায়ু পরিবহন অঞ্চল? ভালো করে খেয়াল করো, এই শ্বসনতন্ত্রের কি কি অংশ আছে তোমাকে ফার্স্ট থেকে জানতে হবে। একদম নাক থেকে শুরু করে ডায়াফ্রাম পর্যন্ত শ্বসনতন্ত্র অংশ, শ্বসন অঙ্গগুলো। তো এখন এই শ্বসনতন্ত্রকে 3টা শিরোনামে ভাগ করা হয়। হ্যাঁ, শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ অঞ্চল, তারপরে তোমার হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল এবং স্বয়ং ফুসফুস। তো প্রত্যেকটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা নাম দেওয়া আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল 9, শ্বাসনালী, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল, এগুলো হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। যেটা বায়ু পরিবহন অঞ্চলের অংশ নয়, যেটা ফুসফুসের অংশ, সেটা হচ্ছে অ্যালভিওলার নালী। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। 2 নাম্বার প্রশ্ন কি বলছে, নিচের কোনটি শ্বসন অঞ্চলের অংশ নয়? শ্বসন অঞ্চল, শ্বসন অঞ্চল মানে ফুসফুসের অংশ নয়। শ্বসন অঞ্চলের অংশ হচ্ছে তোমার শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলাস, অ্যাট্রিয়াম এবং যেটা অংশ না সেটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। কোনটা? প্রান্তীয় ব্রঙ্কিউল। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়? কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়? এই যেরকম ছোট ছোট প্রকোষ্ঠ থাকে, যেটাকে আমরা কি বলি? অ্যালভিওলাই বলি বা অ্যালভিওলাস বলি। খাদ্যনালী এবং শ্বাসনালীর অভিন্ন অংশ কোনটি? আর যেটা পরিপাকতন্ত্রের অংশ, যেটা শ্বসনতন্ত্রের অংশ, সেটা হচ্ছে আমাদের গলবিল বা নাসা গলবিল। চমৎকার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নাসা গলবিলের পশ্চাৎ ভাগে উপরের দিকে ছোট্ট একটি জিহ্বার মতো মাংসপিণ্ড ঝুলে থাকে, একে আমরা আসলে কি বলবো? একে আমরা বলবো ওভুলা। ঠিক আছে, এই যে এটা আমাদের সফট প্যালেট, পেছনে তালুর পেছনে, এবং এটা থেকে এরকম আলের মতন ঝুলে থাকে, এটাকে আমরা আলজিহ্বা বা ওভুলা বলি। এটা আমাদের পশ্চাৎ নাসারন্ধ্রের ছিদ্র দুইটাকে বন্ধ করে দেয় যেন খাবারটা নাকের মধ্যে না যায়। অনেক সময় আমরা যখন গল্প করে খাই না, তখন খাবার কিন্তু চলে যেতে পারে এবং তখন আমাদের হাঁচি হয়ে খাবারটা কিন্তু বের হয়ে যায়। তো এটা একটা ছোট্ট প্রশ্ন। এটা কিন্তু খাদ্য তোমার হচ্ছে পরিপাকের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তবে এটা আমাদের প্রোটেকশনের জন্য ব্যবহৃত হয়। অ্যাডামস আপেল কোথায় থাকে? অ্যাডামস আপেল এটা ছেলেদের থাকে, গলায় এটা উঁচু হয়ে থাকে, যারা একটু শুকনা টুকনা না তাদের একটু বেশি উঁচু উঁচু হয়ে থাকে। অ্যাডামস আপেল এটা অ্যাকচুয়ালি স্বরযন্ত্রের থাইরয়েড টোনাসিটা উঁচু হয়ে থাকে, এটাকে অ্যাডামস আপেল বলা হয়। এটার কোনো কারণ জানা যায়নি যে কেন তোমার উঁচা হয়ে থাকে। তো অ্যাডামস আপেল পাওয়া যায় তোমার স্বরযন্ত্রে। কোথা থাকে? স্বরযন্ত্রে, নট ষড়যন্ত্র, স্বরযন্ত্র, এবং এটাকে বলা হয় তোমার ল্যারিংস। ফ্যারিংস এবং ল্যারিংসের মধ্যে অনেকের উল্টাপাল্টা হয়ে যায়। ফ্যারিংস মানে গলবিল আর ল্যারিংস মানে হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্রে তরুণাস্থি 9 কোটি। স্বরযন্ত্রে বেশ তরুণাস্থি থাকে, ক্রিকয়েড, থাইরয়েড, অ্যারিটিনয়েড। তো যেটা থাকে না সেটা হচ্ছে হাইরয়েড। ওকে। ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা, ফুসফুসের পর্দাকে আমরা কি বলছি? প্লিউরা, এবং এটা দ্বিস্তর বিশিষ্ট। ভিতরের দিকে ভিসারাল, বাইরের দিকে প্যারাটাল থাকবে, মাঝখানে সেরাস ফ্লুইড থাকবে, ঘর্ষণ যেন না লাগে। অ্যাডামস আপেলকে আমরা কণ্ঠমণি বলে থাকি। নিচের কোনটা কণ্ঠমণি? এটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাডামস আপেল। অ্যাডামস আপেল কোনটি দিয়ে তৈরি? অবভিয়াসলি তরুণাস্থি দিয়ে তৈরি এবং এটার নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এবং আমাদের স্বরযন্ত্রে যে তরুণাস্থিগুলো থাকে সবচেয়ে বড় হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। ঠিক আছে। অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে? অবশ্যই স্মেল নেওয়ার জন্য তাহলে নাকে থাকবে, নাসা গহ্বরে থাকে, মিউকাস ঝিল্লিতে। ঠিক আছে, এখানে এইভাবেও আসতে পারে, নাসা গহ্বরে মিউকাস ঝিল্লিতে, অথবা শুধু নাসা গহ্বরেও আসতে পারে। তাহলে অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা পরিবহন করে। এপিগ্লটিস থাকে কোনটিতে? এপিগ্লটিস এবং উভুলা দুটো কিন্তু আলাদা। এপিগ্লটিসটা থাকে নিচের দিকে, মানে এটা শ্বাসনালী এবং অন্ননালীকে পৃথক করে, এবং এই এপিগ্লটিসটা থাকে তোমার হচ্ছে ল্যারিংসে। হ্যাঁ, ল্যারিংসে গ্লটিস থাকে একটা ছিদ্র, ওই ছিদ্রকে ঢেকে রাখে যেটা
সেটাকে ঢাকনাকে বলা হয় এপিগ্লটিস। কি বলা হয়? এপিগ্লটিস। ভোকাল কর্ড থাকে কোথায়? ভোকাল কর্ড আওয়াজ যেটা কম্পনের ফলে আওয়াজ সৃষ্টি হয়, ভোকাল কর্ড থাকে তোমার কোথায়? স্বরযন্ত্রে। কোথা থাকে? স্বরযন্ত্রে। ল্যারিংসের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা? আমি কিন্তু একটু আগে বলেছি, আমি একটু আগে বললাম সেটা হচ্ছে থাইরয়েড। আমি তোমাদেরকে একটু কথা বলি ভাই, বিশ্বাসের সাথে আমার এই ক্লাসটা করতে হবে। বিশ্বাস করো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তুমি একটু বিশ্বাস করেই দেখো, তুমি তো অনেক ক্লাস করো, অনেক জায়গাতে ক্লাস করেছো, অনেক ইনভেস্ট করেছো। তুমি একটু কৃষিগুচ্ছ টার্গেট করে তুমি আমার এই বায়োলজি ক্লাসগুলো করে দেখো ভাই। দেখো তুমি কমন পাও কিনা, দেখো ক্লাসটা করে তুমি কতটুকু উপকৃত হও, দেখো তো তুমি আমার এই ক্লাসগুলো করলে আসলে উপকৃত হও কিনা। আমার বিশ্বাস তুমি উপকৃত হবে। একটু আস্থার সাথে করো। জানো তোমাদের জন্য আসলে অনেক কষ্ট করে এই ক্লাসগুলো তৈরি করা হয়, সারা রাত জেগে অ্যানালাইসিস করে তারপরে এই স্লাইডগুলো তৈরি করা হয়, এবং শুধু তোমাদের ভালোর জন্য, শুধু তোমাদের ভালোর জন্য। আমি কিন্তু এই কোর্সের জন্য 1 টাকাও রাখিনি, বাট আমি তোমাদের ভালোবেসে এই কোর্সটা দিয়েছি যে না তোমরা আসলে চান্স পাও। যেহেতু আমি রাবি থেকে পড়াশোনা করেছি ফার্স্ট টাইমের, আমি ওই গল্পটা কিন্তু একদিন বলবো। আমি টফ হয়েছি, রাবিতে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছি এবং আমি সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট বায়োটেকনোলজিতে চান্স পেয়েছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। এই গল্পটা আমি আরেকদিন বলবো। তো আমি চাই যে কেউ যেন সেকেন্ড টাইম না হয়, আমি চাই যে সবাই যেন ফার্স্ট টাইমে চান্স পেয়ে যায়। আসলে জিএসটি গুচ্ছ কিন্তু একটা ভালোবাসার জায়গা, এবং ওইটা তোমার গুচ্ছতে যদি তুমি চান্স পাও, একটা সিট যদি তোমার ওখানে হয়, বিশ্বাস করো তোমার অনেক ভালো লাগবে। এবং তারপরে কিন্তু তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবা। তোমার যদি মনে হয় যে না আমি রাবিতে দিব, তাহলে কিন্তু দিতে পারবা। বাট তোমার এক জায়গাতে ভর্তি হলে না, তখন বা চান্স পেলে না, তোমার অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু তোমাকে তোমার সাথেই, স্বপ্ন পূরণের সাথেই তোমার সঙ্গী হচ্ছি। যে না তুমি মনে মনে চিন্তা নিয়ে আছো, ভাবছো যে গুচ্ছতে তুমি একটা সিট কনফার্ম করতে চাও, আমিও তো তোমাকে হেল্প করছি। তাহলে তুমি কেন এই ক্লাসগুলো দেখবা না বলো? এত সুন্দর করে সাজিয়েছি। তুমি যদি ক্লাসটা না দেখো, তুমি যদি লাইক না করো, তুমি যদি কমেন্ট না করো, তুমি যদি এই ক্লাসের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, কে করবে? তোমরাই তো করবা। তোমাদের জন্যই তো আমি আইসা আপু, তাই না? তাহলে ক্লাসটা করতে হবে। এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন আমি সাজিয়েছি তোমাদের জন্য, এবং এই প্রশ্নগুলো তুমি আমার সাথে সাথে সলভ করো, তোমার আর বই লাগবে না। আমি তোমাদেরকে বলছি, আমি বলছি তোমাদের বই লাগবে না, তুমি পড়লে সব কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। মাত্র তো 30টা প্রশ্ন আসবে, তুমি চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবা। ঠিক আছে? পরের প্রশ্ন কি বলছে? শ্বাসনালীতে তরুণাস্থি কয়টি থাকে? শ্বাসনালীতে যে ট্রাকিয়া আছে, হ্যাঁ, এখানে তোমার কিছু দূর পর পর এরকম তোমার হচ্ছে বলয় থাকে, টিনিডিয়া। ঠিক আছে? এটার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যায় না। তো শ্বাসনালীতে এরকম তরুণাস্থি কয়টা থাকে? এরকম হচ্ছে তোমার অর্ধচন্দ্র আকৃতি তরুণাস্থি থাকে কতটা? 15 থেকে 20টা। ডান ফুসফুস কয় খণ্ড বিশিষ্ট? সর্বদাই মনে রাখবা, ডান ফুসফুস আর বাম ফুসফুসের মধ্যে ডান ফুসফুসে তোমার 3টা খণ্ড থাকবে, বাম ফুসফুসে 2টা খণ্ড, আর ডান ফুসফুসে 10টা লোবিউল, বাম ফুসফুসে 8টা লোবিউল। তাহলে এখানে কি বলছে? ডান ফুসফুসে কতটি খণ্ড থাকবে? ডান ফুসফুসে 3টা খণ্ড থাকবে। ডান দিকে সবকিছুই বেশি। মানব জীবনে কত বছর বয়সের মধ্যে ফুসফুস পূর্ণ বিকশিত হয়? 8 বছরের মধ্যে। 8 বছর হয়ে গেলে পূর্ণ বিকশিত হয় বলে মনে করা হয়। তো মনে পড়বা যে জন্মের সময় ফুসফুসের ওজন কত, বা ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত, তারপর তোমার প্রাপ্তবয়স্ক ছেলেদের কত, প্রাপ্তবয়স্ক মেয়েদের কত, এটা খুব ভালো করে পড়ে রাখবো তথ্যটা। সেরাস ফ্লুইড কোন অঙ্গকে ঘর্ষণের আঘাত থেকে রক্ষা করে? ফুসফুস। ফুসফুসে 2টা পর্দার মাঝখানে এটা অবস্থান করবে। বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? লোবকে যখন ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় লোবিউল। সবসময় ডানে বেশি, বামে কম। লোব কম, লোবিউল আরো বেশি থাকে। তাহলে লোবিউল ডানে 10টি, বামে কয়টা? 8টি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। ফুসফুসের গঠনগত এবং কার্যগত একককে আমরা কি বলছি? অ্যালভিওলাস। অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের থলি। 2 ফুসফুসের মধ্যবর্তী যে গহ্বরে হৃৎপিণ্ড অবস্থান করে, হ্যাঁ, 2 ফুসফুসের মধ্যবর্তী যে গহ্বরে, হ্যাঁ মা, 2 ফুসফুসের এই যে 2 ফুসফুসের মধ্যবর্তী যে গহ্বরে আমাদের হৃৎপিণ্ড থাকে, সেটাকে আমরা কি বলবো? মেডিয়াস্টিনাম বলবো। কি বলবো? মেডিয়াস্টিনাম। মানুষের শ্বসন তন্ত্রের ভেস্টিবিউলের পর অংশ কোনটি? ভেস্টিবিউল। ভেস্টিবিউলটা হচ্ছে আমাদের এই যে
পাতা, নাকের যে পাতা যেখানে চুল লেগে থাকে সেটাকে আমরা ভেস্টিবিউল বলছি। এই ভেস্টিবিউলের পরে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের নাসা গহ্বর। নিচের কোনটি ফুসফুসের অংশ নয়? ফুসফুসের অংশ হচ্ছে অ্যালভিওলাস, ফুসফুসের অংশ হচ্ছে অ্যাট্রিয়াম, ফুসফুসের অংশ হচ্ছে ব্রঙ্কিউল, যেটা অংশ নয় সেটা হচ্ছে ট্রাকিয়া। এটা ফুসফুসের অংশ নয়, শ্বসনতন্ত্রের অংশ, কিন্তু এটা ফুসফুসের অংশ নয়। আবরণী কলার নিচে কোনটি নড়াচড়ার কাজে ব্যবহৃত হয়? সিলিয়া। এবং এই সিলিয়া সবসময় এরকম চুলের মতো, এটা সবসময় আন্দোলিত হবে এবং ফুসফুসের ভেতরে, শ্বাসনালীর ভেতরে বহিরাগত বস্তু প্রবেশে কি করবে? বাধা দিবে। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত? আনুমানিক বলা হয় তোমার 480 মিলিয়ন। ছোট বাচ্চাদের কত? অবশ্যই পড়ে ফেলবা, তথ্যটা ইম্পর্টেন্ট। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট হচ্ছে এক ধরনের ডিটারজেন্টের মতন রাসায়নিক পদার্থ। মানে ডিটারজেন্টের মতন কেন বলছি? ডিটারজেন্ট এবং জীবাণু ধ্বংস করে, পরিষ্কার করে, ঠিক সেরকম এটা অ্যালভিওলাসকে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ রাখে এবং এটা বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। তো সারফেক্টেন্ট তোমার কোথায় পাওয়া যায়? অবভিয়াসলি সারফেক্টেন্ট হচ্ছে অ্যালভিওলাসের একটা কোষ থাকে, সেই কোষ থেকে সারফেক্টেন্ট খরিত হয় এবং এই সারফেক্টেন্ট খরিত হলেই তখন মানব ভ্রূণ শ্বাস প্রশ্বাস নিতে পারে, ফুসফুসটা অ্যাক্টিভ হয়। সারফেক্টেন্টের কাজ কি? এটা পৃষ্ঠটান কমিয়ে দেয়, হ্রাস করে, শ্বাস প্রশ্বাস কি করে? সহজ করে। অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করবে? খুব সহজ। আমরা যে অ্যালভিওলাস দেখতে পাচ্ছি, এখান থেকে যে রক্তবাহিকাতে অক্সিজেন কিভাবে প্রবেশ করবে বা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড কিভাবে যাবে? অবভিয়াসলি এখানে ছিদ্র থাকে এবং এখান থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তোমার অ্যালভিওলাস থেকে তোমার নালীতে অক্সিজেন চলে আসে। অ্যালভিওলাইগুলো যে ব্যবধায়ক পর্দার মাধ্যমে পরস্পর থেকে পৃথক থাকে, এটাকে আমরা ট্রাবেকুলি বলি। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, খুব ভালো করে পড়ে যাবা। কত বয়সে মানব ভ্রূণে সারফেক্টেন্ট তৈরি শুরু হয়? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, 23 সপ্তাহ বয়সে এবং 24 সপ্তাহ বয়সে তখন মানুষের ভ্রূণকে মানব অস্তিত্বের বলে গণ্য করা হয়। মানে 23তম সপ্তাহে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হবে, তাই 24 সপ্তাহ হয়ে গেলে তখন মানুষের ভ্রূণকে আমরা মনে করবো যে এটা স্বাধীন অস্তিত্ব এবং এর শ্বাস প্রশ্বাস নিতে পারবে, মানে এর ফুসফুসটা অ্যাক্টিভ হয়েছে, কাজ করছে। এবং অনেক দেশে কিন্তু এই জন্য 24 সপ্তাহ আগে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়, যে মনে করা হয় যে সারফেক্টেন্ট ক্ষরণ হয়নি, তো তার ফুসফুস তো অ্যাক্টিভ না, তার মানে এই বাচ্চাটা বাঁচবে না যদি স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, তো তখন এদেরকে মেরে ফেলার অনুমতি দেওয়া হয়। এটা সম্পূর্ণ বাজে একটা কাজ, খারাপ একটা কাজ, এটা কখনো করা যাবে না। তো যাই হোক, আমাদের এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। কত সপ্তাহে সারফেক্টেন্ট ক্ষরণ হয়? 23। এবং কততম সপ্তাহে ভ্রূণকে মানুষের অস্তিত্বে গণ্য করা হয়? তখন আমরা বলবো 24 সপ্তাহ। এবং 24 সপ্তাহে তোমার বায়োলজিক্যাল ক্ষেত্রে তোমার 6 মাস ধরা হয়, 7 দিনে 1 সপ্তাহ ধরা হয় এবং মানে 28 দিনে 1 মাস, 4 সপ্তাহে। নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন কি পরিমাণ পানি দেহ থেকে বের হয়ে যায়? এটা খুব একটা সুন্দর তথ্য, 400 থেকে 600 মিলিলিটার, 400 থেকে 600, এটা প্রতিদিন দেহ থেকে বের হয়ে যায়, ঠিক আছে। শব্দ উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয় আসলে কোথায়? শব্দ উৎপন্ন হয় কোথায়? স্বাভাবিক শব্দ উৎপন্ন হয় আমাদের ল্যারিংসে। এই যে আমি যে কথা বলছি, এখানে হাত দিয়ে দেখো, তুমি কথা বলো, হাত দিয়ে দেখো, এই জায়গাটা কাঁপছে, কম্পন হচ্ছে, এবং ল্যারিংস বা স্বরযন্ত্রে কম্পনের ফলে তোমার কিসের উৎপত্তি হয়? স্বরের উৎপত্তি হয়। নবজাতক শিশু শ্বাসগতি মিনিটে, নবজাতক বাচ্চা সবকিছু বেশি, কান্নাকাটি বেশি, একটু পরপর খাবে, খাওয়া দাওয়া বেশি, যদিও খাবারের পরিমাণটা খুবই কম। নবজাতক বাচ্চার হার্টবিট খুব বেশি, নবজাতক বাচ্চার শ্বসন হার খুব বেশি বড় মানুষের তুলনায়। এটা হচ্ছে 40 বার, প্রতি মিনিটে 40 বার হবে। স্বরযন্ত্রে ভোকাল কর্ড কতটি? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে 6টি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বক্ষগহ্বরে আয়তনে হ্রাস বৃদ্ধি ঘটে কোন পেশি সংকোচন ও প্রসারণের ফলে? ভালো করে খেয়াল করবা, আমাদের শ্বসনের সাথে দুইটা পেশি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। একটা হচ্ছে ডায়াফ্রাম, বুঝছো, এবং আরেকটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল পেশিগুলো এই যে পশুক আছে না, এটা ফামাজে যে মাংস থাকে সেটা। তো এখন কোন পেশি সংকোচন প্রসারণের ফলে আয়তন হ্রাস বৃদ্ধি হয়? এখানে দেওয়া আছে ডায়াফ্রাম। অ্যাকচুয়ালি এই ডায়াফ্রামটা হচ্ছে ছাতার মতন একটা অংশ। ডায়াফ্রামটা সংকুচিত হলে তোমার নিচের দিকে নেমে আসে, বক্ষগহ্বরের আয়তন তখন বৃদ্ধি পায়। এটা আবার উপরের দিকে উঠে গেলে ধনুকের মতন প্রসারিত হয়ে তখন বক্ষগহ্বরের আয়তন হ্রাস পায়। তাহলে সঠিক অ্যান্সারটা আমাদের কি বলতো? ডায়াফ্রাম।
কোন পর্দা দ্বারা ফুসফুস উদর গহ্বর হতে আলাদা থাকে? অবভিয়াসলি ডায়াফ্রাম, এইটা মধ্যচ্ছদা যা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পরস্পর থেকে কি রাখে? পৃথক রাখে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পেয়েছি, অ্যানালাইটিক প্রশ্ন, বুঝে বুঝে উত্তর দিতে হবে। এরকম প্রশ্ন যদি কখনো চলে আসে তাহলে কিন্তু অ্যান্সার দিতে হবে। ভালো করে শুনবা। প্রতিবার প্রশ্বাস নিঃশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে, নিচ্ছি ছাড়ছি, এটার সময় যে পরিমাণ ফুসফুসে ঢুকে বা ফুসফুস থেকে বের হয়ে যায় সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি টাইডাল ভলিউম। সেটাকে আমরা কি বলছি? টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম টিভি। এবং এইটার পরিমাণ হচ্ছে 500 মিলিলিটারের মতন। প্রায় কত? 500 মিলিলিটার। তাহলে টাইডাল ভলিউম কি? নিঃশ্বাস প্রশ্বাসের সময় প্রতিবার যে পরিমাণে বাতাস ঢুকে বা বের হয়ে যায় সেটাকে আমরা কি বলছি? টিভি বলছি, টাইডাল ভলিউম বলছি। এবং এইটাকে আনুমানিক পরিমাণ কত? 500 মিলিলিটার। খেয়াল করবা। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের রেসিডিয়াল ভলিউম কত? রেসিডিয়াল ভলিউম অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে আপু রেসিডিয়াল ভলিউম কত? রেসিডিয়াল ভলিউমটা হচ্ছে এইটা আমি একবার মানে বাতাস বের করে দিচ্ছি, আবার বাতাস গ্রহণ নিচ্ছি, বাতাস বের করে দিচ্ছি, নিচ্ছি, এর মাঝামাঝি অবস্থা আমার ফুসফুসে যে পরিমাণে বাতাস রয়ে গেছে সেটাকে আমরা কি বলছি? রেসিডিয়াল ভলিউম। এবং এটা একটা প্রাপ্তবয়স্ক মানুষের এটার পরিমাণটা হচ্ছে প্রায় কত? 1500 মিলিলিটার। তাহলে টাইডাল ভলিউম যদি হয় প্রায় 500 মিলিলিটার আর রেসিডিয়াল ভলিউম যদি হয় প্রায় 1500 মিলিলিটার, তাহলে এই টাইডাল ভলিউমের 3 গুণ হচ্ছে রেসিডিয়াল ভলিউম। ঠিক আছে? কত গুণ? 3 গুণ। এবং আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে টাইডাল ভলিউম এবং ভাইটাল ক্যাপাসিটির অনুপাত কত? টাইডাল ভলিউমটা আমরা একটু আগে পড়েছি। ভাইটাল ক্যাপাসিটি আসলে কি? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে দেখা যাচ্ছে যে আমি প্রশ্বাস নিঃশ্বাসের সময় আমার বের হয়ে যাচ্ছে বা প্রবেশ করছে 500 মিলিলিটার বায়ু, কিন্তু আমার ফুসফুসের ধারণ ক্ষমতা হচ্ছে আরো বেশি। তো আমার ফুসফুসের বাতাস ধারণ ক্ষমতার সর্বমোট মানে যে ধারণ ক্ষমতা, সর্বমোট যে ধারণ ক্ষমতা সেটাকে আমরা কি বলছি? ভাইটাল ক্যাপাসিটি। এবং ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে তোমার স্বাভাবিকত মানুষের স্বাভাবিকত হয়ে থাকে কত? তোমার প্রায় 4500 মতন। হ্যাঁ, কিন্তু কেউ যদি এক্সারসাইজ করে বা দেখা যাচ্ছে যে সে মানে জিম করছে, বডিকে ফিট রেখেছে, তখন তার এই ধারণ ক্ষমতাটা একটু কি হয়ে যাবে? একটু বেড়ে যাবে, এটা বেড়ে যাবে। আর যারা দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, তাদের ক্ষেত্রে এটা প্রায় কত হবে? প্রায় 6000 মিলিলিটারের মতন। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যদি টাইডাল ভলিউম হয় 500, টাইডাল ভলিউম যদি হয় 500, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? টাইডাল ভলিউম হয় যদি 500, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 4500। তাহলে এটা যদি 500 হয়, এটা 4500, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? 9 হবে। তাহলে এখানে কি বলছে? টাইডাল ভলিউম এবং ভাইটাল ক্যাপাসিটির অনুপাত কত? 1:9। কত বলছে? 1:9। আশা করছি তোমরা এই তিনটা ম্যাথ খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল প্রতিবার প্রশ্বাস নিঃশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তার পরিমাণকে আমরা কি বলছি? টাইডাল ভলিউম। এবং এটা হচ্ছে প্রায় 500 মিলিলিটারের মতন। এবং প্রাপ্তবয়স্ক মানুষের রেসিডিয়াল ভলিউম কত? রেসিডিয়াল ভলিউমটা হচ্ছে আমার বাতাস বের করে দিচ্ছি কিংবা বাতাস আমরা প্রবেশ করাচ্ছি, কিন্তু মাঝে মাঝে অবস্থায় কিছু পরিমাণে বাতাস আমাদের ফুসফুসে জমাই থাকছে, এটার পরিমাণকে আমরা কি বলছি? রেসিডিয়াল ভলিউম। এবং এটার পরিমাণ হচ্ছে প্রায় কত? 1500 মিলিলিটারের মতন। টাইডালের চাইতে এটা কত গুণ বেশি হচ্ছে? 3 গুণ বেশি হচ্ছে। আর টাইডাল ভলিউম এবং ভাইটাল ক্যাপাসিটির অনুপাত, ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে আমার ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতা কত? প্রাপ্তবয়স্ক মানুষে 4500, আর যদি এক্সারসাইজ করে বা লাফালাফি দৌড়াদৌড়ি করে তখন বেড়ে কত হয়? 6000-এর কাছাকাছি, তাই না? তাহলে টাইডাল ভলিউম যদি 500 হয় আর এটা যদি হয় স্বাভাবিক অবস্থায় 450, তাহলে অনুপাতটা হচ্ছে 1:9। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ভাইটাল ক্যাপাসিটি রেসিডিয়াল ভলিউমের কত শতাংশ? এটা আমরা খুবই জানি। এটা যদি হয় তোমার হচ্ছে 500, প্রায় এটা হচ্ছে প্রায় 1500, তাই না? 3 গুণ, তাহলে কত পার্সেন্ট? 300%। ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে আমরা কি বলবো? আমরা একটু আগে বললাম, এটাকে আমরা বলবো ভাইটাল ক্যাপাসিটি। কি বলবো? ভাইটাল ক্যাপাসিটি। শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কে অবস্থিত কয়টি কেন্দ্রের মাধ্যমে? আমরা জানি সেটা হচ্ছে 4টি কেন্দ্রের মাধ্যমে। শ্বসনের মৌলিক ছন্দ আসলে নিয়ন্ত্রণ করে কে? শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করবে মেডুলা। ডায়াফ্রামে কোন স্নায়ু বিস্তার লাভ করে? ফ্রেনিক স্নায়ু। ফ্রেনিক স্নায়ু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিঃশ্বাস প্রক্রিয়ায় কোনটি ঘটে? নিঃশ্বাস যখন তুমি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দাও তখন কি হয়? ডায়াফ্রাম নিচ দিকে নেমে যায়? না,
ডায়াফ্রাম নিচ দিকে নামবে না, বক্ষ গহ্বর ও ফুসফুস আয়তন হ্রাস পায়, রাইট। এই জন্যই তখন এই ভেতরে কার্বন ডাইঅক্সাইডের চাপ বেড়ে যায় এবং তোমার নিঃশ্বাস বায়ু বের হয়ে যায়। প্রধান যে উদ্দীপনা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে তা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানুষের ট্রাকিয়ার শাখাকে কি বলা হয়? ট্রাকিয়ার যে শাখা প্রথম যে শাখা এটাকে আমরা কি বলবো? ব্রঙ্কাই অথবা ব্রঙ্কাস। নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? শুধু নিঃশ্বাস না, তোমাকে প্রশ্বাস বায়ুতেও পড়তে হবে। প্রশ্বাস বায়ুতে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, খুব ভালো করতে হবে। নিঃশ্বাস বায়ুতে, প্রশ্বাস বায়ুতে সর্বদাই অক্সিজেনের পরিমাণ বেশি হবে, নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কিন্তু একটু কম হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এক ঢোলে দুই পাখি। দেখো খেয়াল করো, নিঃশ্বাসের বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এটা হচ্ছে অ্যান্সার এত, এটা অক্সিজেনের পরিমাণ আর এটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। আর আমি যদি প্রশ্বাসের কথা কল্পনা করি তাহলে কিন্তু অ্যান্সার দেওয়া আছে অক্সিজেনের পরিমাণ এত আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তখন এত। তাহলে আশা করছি তোমরা এই চারটা তথ্য সুন্দর করে মুখস্থ করে ফেলবা আর কখনো ভুল হবে না। নিচের কোনটি সঠিক নয়, মানে যেটা ভুল? গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে হয়, কাশি প্রতিবর্ত ক্রিয়া ভেগাস স্নায়ুর মাধ্যমে হয়, হাঁচি প্রতিবর্ত ক্রিয়া অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে হয়, হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া অকুলো মোটর স্নায়ুর মাধ্যমে হয়। এইটা ভুল, বাকি সবগুলো কিন্তু সঠিক। হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া ঘটে কোন অঙ্গে? সর্বদাই ঘটবে কোন অঙ্গে? ফুসফুসে ঘটবে। কোথায় ঘটবে? ফুসফুসে। নিচের কোনটি আবেগজনিত স্নায়ুতরণা দিয়ে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে? যেখানেই আবেগের কথা, ভালোবাসার কথা, ঘৃণার কথা, খিদার কথা, পানি পিপাসার কথা, সেইখানে হাইপোথ্যালামাস। তাহলে আমরা এক বাক্যে অ্যান্সারটা কি দিয়ে দিব বলো তো? হাইপোথ্যালামাস। অন্তঃশ্বসন কি? অন্তঃশ্বসন মানে যে শ্বসনটা কোষের ভেতরে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অন্তঃশ্বসন, এবং এটা হবে মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষ এবং রক্তে সংগঠিত শ্বসনকেই আমরা অন্তঃশ্বসন বলবো। কোষের কোন অংশ অন্তঃশ্বসন হবে? মাইটোকন্ড্রিয়া। রক্ত থেকে অক্সিজেনের কলা কোষে প্রবেশের সময়, অক্সিজেন যখন কলা কোষে প্রবেশ করবে সেই সময় প্রতি 100 মিলি ধমনী রক্তে কত মিলি অক্সিজেন পরিবাহিত হবে? এটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, 19 থেকে কত? 20। অন্তঃশ্বসন প্রধানত কোষের কোথায় ঘটে? আমরা একটু আগে বললাম কিন্তু কোষের কোথায় ঘটবে? কোষের মাইটোকন্ড্রিয়া। ফুসফুসে বায়ু প্রবেশের নিচের গতিপথের কোনটি সঠিক? দেখো এখানে তুমি প্রথমে এটা কেটে দিবা, কারণ অ্যালভিউলাস আগে থাকে না, ট্রাকিয়া আগে থাকে না, কনফিউশন এটা না এটা। অবশ্যই ব্রঙ্কার আগে ল্যারিংস থাকে, তাহলে ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কা এবং তারপরে হচ্ছে অ্যালভিওলাই। পরের প্রশ্ন কি বলছে? কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নে কোনটি তৈরি করে? কার্বামিনো প্রোটিন করবে না, কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করবে। তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমার সাথে সাথে তোমরা একটু মিলানোর চেষ্টা করো, যদি আমার সাথে সাথে তোমরা মিলাতে পারো তাহলে 100% তুমি পারবা। এবং এই চমৎকার পিডিএফটা ভালো করে খেয়াল করে, চমৎকার পিডিএফটা আমি তোমাদের জন্য সাজিয়েছি 7টা ক্লাসের ওপর। চমৎকার যে পিডিএফটা সাজিয়েছি, এই পিডিএফটার জন্য ভাই মাত্র আমি কত টাকা রেখেছি জানো? 200 টাকা। তোমরা ভালো করে জানো যে ফ্রিতে আসলে সবকিছু ভালো না, যেমন ফ্রিতে সবকিছু দেওয়া ঠিকও না। আমি কিন্তু এই ক্লাসটা তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি, যেহেতু তোমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে ফেলেছো, বাট এই পিডিএফটা করতে তো কষ্ট হয়েছে, বুঝতে পারছো। সামান্যতম জাস্ট পারিশ্রমিক রাখা হচ্ছে 200 টাকা। তবে হ্যাঁ, আমি যে ক্লাসটা নিচ্ছি 3টা আমি এমসিকিউ তোমাদের জন্য মানে প্রশ্ন হিসেবে রেখে দিব। তোমরা যদি 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে আমাকে বলবো, আপু এই যে আমি সঠিক অ্যান্সার দিয়েছি, 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার যারা তোমরা দিবা, কয়টা প্রশ্নের? 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা যারা দিবা আমি তাদেরকে কথা দিচ্ছি, আমি চমৎকার পিডিএফটা যেখান থেকে তোমরা 30টায় কমন পাবা, আর যদি ছুটে যায় 28টার কম হবে না ইনশাল্লাহ। আমি এই পিডিএফটা মাত্র 100 টাকায় দিয়ে দিব। এবং তোমরা যখন এই পিডিএফটা পাবা তখন পিডিএফটাতে একেবারে সুন্দর টসটসা একেবারে লাল কালি দিয়ে তোমাদের অ্যান্সারটা দাগানো থাকবে। যেমন হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? এই যে আমি যে অ্যান্সারটা দিচ্ছি অ্যামাইনো মূলক, এইখানে অ্যান্সারটা সুন্দর করে এরকম লাল কালার দিয়ে দেওয়া থাকবে, যেন দেখলেই তুমি সঙ্গে সঙ্গে পড়তে পারো। এবং যখন এই পিডিএফটা হাতে পাবা তোমার সমস্ত ক্লাস করতে 2 ঘন্টার বেশি লাগবেই না, তো 2 ঘন্টা কখনোই লাগবে না, 1 ঘন্টাতে তোমার হয়ে যাবে। ওপেন চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলছি, ওপেন চ্যালেঞ্জ। রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি? কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয়, কার্বনিক অ্যাসিড মাধ্যম, বাইকার্বনেট যৌগ মাধ্যম, কার্বন মনোঅক্সাইড বলে কোনো শব্দ নাই। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি।
রক্তের মাধ্যমে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় কিভাবে? আমরা জানি বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট? 65%। এটা আমরা জানি, আমরা পড়েছি। নিচের কোনটি শ্বসনিক হার বা কোশেন্টের মান 1? সবসময় মাথায় রাখবা গ্লুকোজ। কোনটার কম কোনটার বেশি যদি পারো এগুলো পড়ে রাখো, আর যদি না পারো কোনো সমস্যা নাই, আপাতত গ্লুকোজটা পড়লেই হবে। রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত কত? হিম এবং গ্লোবিনের অনুপাতটা হচ্ছে 1:2:5। ভালো করে পড়বা। এক অণু হিমোগ্লোবিন সর্বোচ্চ কত অণু অক্সিজেন তোমার পরিবহন করতে পারে স্বাভাবিকভাবে? 4টা হাত দিয়ে 4টা। নিচের কোনটি শ্বাসরঞ্জক নয়? শ্বাসরঞ্জক মানে যেটা শ্বসনে হেল্প করবে, যে রঞ্জকটা শ্বসনে হেল্প করবে। হিমোগ্লোবিন হেল্প করে আমরা জানি, হিমোসায়ানিন হেল্প করে, ক্লোরোকুইন হেল্প করে, তাহলে ক্লোরোসায়ানিন বলে কিছু নাই, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। মানুষের শ্বসনতন্ত্রে কোয়ানা কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চাৎ নাসারন্ধ্র কে আমরা কি বলছি? কোয়ানা বা কোয়ানি বলছি। নিম্ন শ্বাসনালী সংক্রমণের ক্ষেত্রে কোন অঙ্গ আক্রান্ত হয়? নিম্ন শ্বাসনালী সংক্রমণকে দুই ভাগে ভাগ করা যায়। ঊর্ধ্ব এটা হচ্ছে নাক কান, হ্যাঁ সাইনাস, আর নিচের অংশটা হচ্ছে শ্বাসনালী এবং ফুসফুস। তাহলে নিম্ন শ্বাসনালী সংক্রমণের ক্ষেত্রে কোন অঙ্গ আক্রান্ত হয়? অবভিয়াসলি শ্বাসনালী। কোনটি প্যারান্যাসাল সাইনাস না? প্যারান্যাসাল সাইনাস হচ্ছে ফ্রন্টাল ম্যাক্সিলারি স্ফেনয়েড, তাহলে যেটা নয় সেটা হচ্ছে অক্সিপিটাল। পরের প্রশ্ন কি বলছে? কোন সাইনাসের কারণে মাথার চূড়ায় প্রচন্ড ব্যথা অনুভূত হয়? স্ফেনয়েড। এটা খুবই ভালো করে পড়বে। অ্যাকচুয়ালি সাইনোসাইটিসের প্রধান সমস্যাই হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা। মানুষের প্যারান্যাসাল সাইনাস কত জোড়া? আমরা জানি কয় জোড়া? 4 জোড়া। কয় জোড়া? 4 জোড়া। সাইনাসের মিউকাস ঝিল্লির প্রদাহকে আমরা কি বলবো? সাইনোসাইটিস। এক্ষেত্রে তোমার যদি রাইনোসাইনোসাইটিস থাকে তাহলেও কিন্তু অ্যান্সার হবে। সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ কোনটা? ওই যে একটু আগে বললাম প্রচন্ড মাথা ব্যথা করবে, অনেক 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 বেশি মাথা ব্যথা করবে। কোনটি ঊর্ধ্ব শ্বসন নালীতে সংক্রমণের উদাহরণ? সাইনোসাইটিস। মানুষের শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় অক্সিজেন মানে প্লাজমায় ভৌত, এখানে একটু হয়ে গেছে, প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? কত? 2। খুবই ভালো করে পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। ওটাইটিস মিডিয়া বা ওটিটিস মিডিয়া রোগের সংক্রমণ কোথায় হয়? মধ্যকর্ণে হয়। কোথায় হয়? মধ্যকর্ণে হয়। কোথায় হয়? মধ্যকর্ণে। পূর্ণবয়স্ক মানুষের শ্বসন হার মিনিটে কত? সবসময় মানুষের 14 থেকে 18 বার, আর নবজাতক শিশুতে সবসময় বেশি, কতবার? 40 বার। টিম্পোনোস্টোমি টিউব ব্যবহার করা হয় কোন রোগের চিকিৎসায়? ওটাইটিস মিডিয়া। কানের ভেতর যখন অনেক বেশি পুঁজ হয় সেটাকে টেনে নিয়ে আসার জন্য এই টিউবটাকে ইউজ করা হয়। একটা সিগারেটের শলায় কতটি রাসায়নিক পদার্থ থাকে? তুমি যদি একটা সিগারেট খাও তাহলে তুমি কি কি ফ্রি পাইতে পারো? তুমি যত রকম বাজে মানে খারাপ জিনিস আছে সবই ফ্রি পাবা। এর মধ্যে রাসায়নিক পদার্থ কত থাকতে পারে? 4000। চিন্তা করতে পারছো? অন্তঃশ্বসন প্রধানত কোষের কোথায় হয়? আমরা কিন্তু একটু আগে পড়ে ফেলেছি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোন অঙ্গে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে? সবচেয়ে বেশি অক্সিজেন থাকে কোন অঙ্গে? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক নাকি ফুসফুস? সবচেয়ে বেশি অক্সিজেন থাকবে আমাদের ফুসফুসে। মুখ থেকে মুখে কত শতাংশ অক্সিজেন সরবরাহ করা যেতে পারে? মুখ থেকে মুখে, যেমন তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছো, আমি তোমাকে অক্সিজেন দিচ্ছি, মুখ থেকে মুখে অক্সিজেন দিচ্ছি, তাহলে কত পার্সেন্ট সরবরাহ করতে পারবো? 16 থেকে 17%। 16 থেকে 17। টিস্যু কোষে অক্সিজেনের যোগান চাহিদার চেয়ে যদি কম হয়ে থাকে তখন আমরা তাকে কি বলবো? হাইপোক্সিয়া। এটা কিন্তু একটু ভালো করে পড়বা, গাজী আজমল স্যারের বইটা নাই। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে লোহের পরিমাণ কত হবে? লোহের পরিমাণ হচ্ছে 4 থেকে 5 গ্রাম হবে। ঠিক আছে। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? শ্বাসনালী, তরুণাস্থি। শ্বাসনালীতে যে তরুণাস্থিটা পাওয়া যায় আমাদের যে ট্রাকিয়া, সেই ট্রাকিয়াতে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। ভালো করে পড়া, মোস্ট ইম্পর্টেন্ট ছিল। মানুষের শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? এটা আমরা একটু আগে পেয়েছি, 2%। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে পন্স এবং মেডুলা। শ্বসনের সাথে পন্স এবং মেডুলা ভীষণভাবে জড়িত। পন্স এবং মেডুলা শ্বসনের সাথে ভীষণভাবে জড়িত। প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? আমরা একটু আগে পড়লাম, এটা হচ্ছে 20%। কত? 20। প্রশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? কম থাকবে, 0.04%। 0.04%। কোনটি অ্যালভিওলাসের প্রাচীর থেকে খরিত হয়? প্লাজমা ফ্লুইড, সেরাস ফ্লুইড, মিউসিন, সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট ডিটারজেন্টের মতন কাজ করবে।
ফুসফুসে মোট কতটি লোব থাকবে? এটা হচ্ছে মানুষের বাম ফুসফুসে মোট কতটি লোব থাকবে? 2টা। ডান ফুসফুসে কতটি লোব থাকবে? 3টা। লোবিউল থাকবে বাম ফুসফুসে 8টা, ডানে থাকবে কতটা? 10টা। তাহলে আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত পার্সেন্ট হবে? 33%। এটা সুন্দর করে বইয়ে দেওয়া আছে। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? কার্বন মনোক্সাইড ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত মতো অবস্থায় মিনিটে কতবার শ্বাসক্রিয়া সম্পাদন করতে পারে? 14 থেকে 18 বার। এটা কিন্তু এর আগে আমরা পড়ছি, রিপিট প্রশ্ন। তাহলে আমাদের দেখো শ্বসন থেকে কিন্তু আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়া থেকে কিন্তু আমাদের পড়া কমপ্লিট। যদি প্রশ্ন আসে আশা করছি এর মধ্যে থেকে আসবে। নিচের কোনটা শ্বসনের সাথে জড়িত পেশি? আমি একটু আগে বললাম ডায়াফ্রাম, এবং একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, তোমার শ্বসনের সময় প্রশ্বাসের সময় কি হয় আর নিঃশ্বাসের সময় হয় কি হয় এটা একটু পড়বা। প্রশ্বাস বায়ুতে অক্সিজেন কত, কার্বন ডাইঅক্সাইড কত, নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন কত, কার্বন ডাইঅক্সাইড কত, এগুলো একটু পড়তে হবে। যা যা দিয়েছি এগুলো যদি পড়ো আমার বিশ্বাস এখান থেকে এর বাহির থেকে আর কিচ্ছু আসবে না। এরপরে আমাদের যে প্রশ্নটা আমরা পড়বো, যে চ্যাপ্টারটা পড়বো 7ম নাম্বার চ্যাপ্টার। এখন কিন্তু একটু মনোযোগ সহকারে শুনতে হবে। চলন এবং অঙ্গ চালনা, হাড় হুড্ডি নিয়ে এখন আমরা পড়াশোনা করবো, এবং এটা হচ্ছে একটা জটিল চ্যাপ্টার। কিভাবে এটাকে সহজ করতে হয় আমি সেভাবেই পিডিএফটা সাজিয়েছি। ডোন্ট ওয়ারি, তুমি যদি ভালো করে ক্লাসটা করো পিডিএফ সহকারে, তুমি 100% এখান থেকে কমন পাবাই ইনশাল্লাহ। জীবনে অনেক ইনভেস্ট করেছো, অনেক জায়গাতে অনেক ইনভেস্ট করেছো, তুমি শুধু আমার এখানে ব্রেনটাকে একটু ইনভেস্ট করো, সময়টাকে একটু ইনভেস্ট করো। তুমি জাস্ট আমাকে কয়েকটা ঘন্টা দাও, তুমি এই ক্লাসটা ভালো করে করো, জাস্ট পিডিএফটা তুমি নিয়ে নাও, তুমি 100% কৃষি গুচ্ছতে তুমি এই সিট কনফার্ম তোমার হবেই। বায়োলজির জন্য তোমার চান্স হবে ইনশাল্লাহ, কারণ বায়োলজিতে তুমি 30টার মধ্যে 30ই পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ। কঙ্কালতন্ত্র ভ্রূণীয় কোন স্তর হতে সৃষ্টি? কঙ্কালতন্ত্র ভ্রূণের যে একটোডাম, এন্ডোডাম, মেসোডাম 3টা স্তর থাকে, সেখান থেকে কোথায় থেকে সৃষ্টি হয়েছে? মেসোডাম থেকে সৃষ্টি হয়েছে। কঙ্কালতন্ত্রের কাজ নয় কোনটি? কঙ্কালতন্ত্রের কাজ আছে কিন্তু ছোট ছোট করে পড়তে হবে। যেমন রক্তকণিকা তৈরি করে, খনিজ লবণ সঞ্চয় করে, বিষাক্ত যে উপাদানগুলো আমরা খাই গ্রহণ করি সেগুলো ক্ষতি যেন না হয় বিভিন্ন অর্গানে জমা হয়ে, এই জন্য কঙ্কালতন্ত্রের হাড়ের মধ্যে গিয়ে সেগুলো জমা থাকে। বিষাক্ত মৌল সঞ্চয়, তাহলে যেটা কাজ নয় সেটা হচ্ছে তাপমাত্রা সমতা রক্ষা। মানব শিশু জন্মের সময় কতটি অস্থি নিয়ে জন্মায়? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানব শিশু জন্মের সময় যতটি অস্থি নিয়ে জন্মায় সেটা হচ্ছে 300টা, এবং যখন ম্যাচিউর হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, পরিণত হয়ে যায়, তখন সংখ্যা কমে যায় এবং হয়ে যায় 206টি। কত বছর বয়সে মানুষের অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? মানে হাড়ের একদম ঘনত্ব খুব সুন্দর থাকে, হাড়টার একেবারে সুগঠিত হয়, খুব ভালো ঘাটতি থাকে না, হাড়ে কোনো মানে ক্যালসিয়ামের অভাব থাকে না, মানে এটা গণনা করা হয়েছে মোটামুটি এভারেজে, সেটা হচ্ছে তোমার 21 বছর বয়সে। এই সময় একেবারে হাড়ের ডেন্সিটি ভীষণ ভালো থাকে। বহিঃকঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত নয় কোনটি? কঙ্কালতন্ত্র একটা হচ্ছে অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বহিন্তরীণ, মানে একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। তো বহিঃকঙ্কাল হচ্ছে যেগুলো আমরা বাহির থেকে দেখতে পাবো, যেমন আমরা নখ, চুল, দাঁত, এগুলো বাহির থেকে দেখতে পাই। বহিঃকঙ্কালের অংশ যেটা অংশ নয় সেটা হচ্ছে তরুণাস্থি। আশা করছি পেরে গেছো। নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ? অক্ষীয় কঙ্কালতন্ত্র হচ্ছে আমাদের মাথা, আমাদের বুকের যে তোমার খাঁচা, হ্যাঁ এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কালের অংশ। এবং আমাদের যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ড এটা হচ্ছে অক্ষ বরাবর আছে, তাই অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ, এবং এটার সংখ্যা হচ্ছে আমাদের 80টা। ঠিক আছে, এবং এটার পাশে যেগুলো আমাদের আছে তোমার, এটা ছাড়া অবশিষ্ট যে অংশগুলো আছে সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, এবং উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা হচ্ছে 126টা। ভালো করে পড়তে হবে। তাহলে কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ? শ্রোণী অংশ নয়, ফিমার অংশ নয়, তোমার হচ্ছে বক্ষ অস্থিচক্র অংশ নয়, তাহলে পেয়ে গেছি আমরা করোটিভ। মানুষের উপাঙ্গীয় অস্থির সংখ্যা কতটি? উপাঙ্গীয় অস্থির সংখ্যা বলতে আমরা বুঝাচ্ছি একটু আগে, যেমন আমাদের বক্ষ অস্থিচক্র, বাহুর অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র, পায়ের অস্থি। তাহলে এখানে সংখ্যাটা কতটি আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে 126। মানবদের সবচেয়ে ছোট অস্থি কোনটা? জানতে হবে সবচেয়ে ছোট অস্থি কোনটা, সবচেয়ে বড় অস্থি কোনটা, বাঁকা অস্থি কোনটা, ত্রিকোণাকার অস্থি কোনটা। তাহলে সবচেয়ে ছোট অস্থিটা হচ্ছে স্টেপিস। এটা হচ্ছে আমাদের কোথায় পাওয়া যায়? কানে। অক্ষীয় কঙ্কালের অংশ নয়। অক্ষীয় কঙ্কালের মধ্যে করোটি আছে,
মেরুদণ্ড আছে, বক্ষপিঞ্জর আছে, তাহলে অংশ নয়, সেটা হচ্ছে বক্ষ অস্থিচক্র। নিম্নলিখিত কয়টি অস্থি নিয়ে মানব করটি গঠিত? আমাদের করটিতে টোটাল অস্থি সংখ্যা হচ্ছে 29টি। হ্যাঁ, করটিকাতে আমাদের 8টি আছে, মুখমণ্ডলে 14টি আছে, একটা হাইওয়েড এবং 3টা ম্যালিয়াস ইনকাস স্টেপিস এইখানে, 3টা ম্যালিয়াস স্টেপিস ইনকাস এই পাশে। তাহলে টোটাল হচ্ছে আমাদের কতটি আছে? 29টি আছে। তাহলে অ্যান্সারটা আমাদের সঠিক। নিম্নে উল্লেখিত কয়টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত? আমাদের মুখমণ্ডল সুন্দর, এই মুখমণ্ডলে আমাদের কতটি অস্থি আছে? 14টি। করটিকা অস্থি কয়টি? করটিকা অস্থি কয়টি? করটিকাতে অস্থির সংখ্যা হচ্ছে তোমার 8টি। কয়টি? 8টি। কোনটি মানুষের মুখমণ্ডলে অস্থি নয়? আমাদের মুখমণ্ডলে অস্থি এবং করটিকার অস্থি মনে রাখার জন্য সুন্দর একটা ছন্দ আছে, ঠিক আছে? তো মুখমণ্ডলে অস্থি নয়, মুখমণ্ডলে অস্থি নয় ন্যাসাল, মুখমণ্ডলে অস্থি ম্যাক্সিলা, মুখমণ্ডলে অস্থি ম্যান্ডিবল। ম্যাক্সিলা এই যে উপরের অংশ, আর ম্যান্ডিলা হচ্ছে এই যে নিচের অংশ। একমাত্র এই অংশটাই কিন্তু নড়ে, ম্যান্ডিবল, এবং এটা সবচেয়ে বড় অস্থি। যেটা অস্থি নয় সেটা হচ্ছে এথময়েড, এটা করটিকার অস্থি। পরের অংশ কি বলছে? স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে? অবশ্যই করটিকা, আমরা একটু আগে পড়ে ফেললাম করটিকা। কোনটি করটিকা জোড় অস্থি? এটা মনে রাখার জন্য একটা শব্দ পিটি। পিটি, পিতে হচ্ছে প্যারাইটাল। হ্যাঁ, ভালো করে খেয়াল করবা, প্যারাইটাল, এবং টিতে হচ্ছে টেম্পোরাল। টিতে হচ্ছে টেম্পোরাল, প্যারাইটাল এবং টেম্পোরাল, এই দুটো হচ্ছে জোড় অস্থি। তাহলে এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, প্যারাইটাল দেওয়া আছে। তাহলে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? পরের অংশে আমরা যাই। করটিকার অস্থিগুলির মধ্যকার অস্থিসন্ধি কোন ধরনের? করটিকার আমাদের যে মাথা, যে জয়েন্টগুলো থাকে, আমাদের যে অস্থিগুলো থাকে, সেগুলো হচ্ছে জয়েন্টে যে থাকে, সেই অস্থিসন্ধি হচ্ছে সুচার। কোন ধরনের? সুচার। অক্সিপিটাল অস্থির সংখ্যা কতটি? অক্সিপিটাল, এই যে পেছনে যে অস্থিটা আছে, এটাকে অক্সিপিটাল বলা হয়। এটার সংখ্যা হচ্ছে 1টি। এটার সংখ্যা কতটি? 1টি। পরের প্রশ্ন কি বলছে? করটিকার কোন অস্থি অ্যাটলাসের সাথে যুক্ত থাকে? অ্যাটলাস আমাদের তোমার হচ্ছে মেরুদণ্ডের প্রথম যে কশেরুকা, এটার নাম হচ্ছে অ্যাটলাস, এবং দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাটলাসটা যুক্ত থাকে অক্সিপিটালের সাথে। কোথায়? অক্সিপিটাল। কপাল কোন অস্থি দিয়ে গঠিত? ফ্রন্ট। কপাল সামনেই থাকে, ফ্রন্টে থাকে। এটাকে আমরা মনে রাখবো কি দিয়ে? ফ্রন্ট দিয়ে, তাই ফ্রন্টাল। কপাল গঠন করে ফ্রন্টাল। পিটুইটারি গ্রন্থিকে ধারণ করে করটির কোন অস্থি? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ফেনয়েড। কোনটা? স্ফেনয়েড। মানব দেহে নিম্নচল গঠন করে কোনটি? এই যে আমি এতক্ষণ বকর বকর করে ক্লাস নিচ্ছি, এই যে যেটা নড়ানড়ি করছে ম্যান্ডিবল, ইভের মতন, এইটা। তাহলে নিম্নচল গঠন করে কোনটা বলো তো? ম্যান্ডিবল। ঊর্ধ্বচল গঠন করে কোনটা? ম্যাক্সিলা। করটিকার কোন অস্থি দেখতে একেবারে ডানার মতন প্রসারিত? এটা হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েডটা হচ্ছে প্রসারিত ডানার মতন। মুখ বিবরে তালু গঠন করে, এই যে বলে তালু গঠন করা যায়, এটা হচ্ছে আমাদের কোনটা? প্যালাটাইন। কোনটা? প্যালাটাইন। শৈশবে তরুণ আসতে, কিন্তু পূর্ণবয়স্ক মানুষ এটা কি হয়ে যায়? অস্থি হয়ে যায়। এটা হচ্ছে আমাদের হাইওয়েড। কি এটা? হাইওয়েড। কোন অস্থি অস্ত্রগ্রন্থি ধারণ করে? মোট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অস্ত্রগ্রন্থি ধারণ করে যেটা, সেটাকে আমরা কি বলছি? ল্যাক্রিমাল। পরের একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আল্লাহ চাইলে এটা চলে আসতে পারে। দেখো, প্রাপ্তবয়স্ক নারী হোক আর পুরুষ হোক, মেরুদণ্ডে অস্থির সংখ্যা কতটি হয়ে যায়? প্রথম অবস্থায় থাকে কতটি? 33টি, এবং পরে হয়ে যায় কতটি? 26টি। আমরা অ্যান্সার পেয়ে গেছি। একটি আদর্শ কশেরুকার অংশ নয় কোনটি? আদর্শ কশেরুকাতে যে অংশগুলো দেখতে পাওয়া যায়, স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, ল্যামিনা, যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে ওডন্টয়েড প্রসেস। এটা আদর্শ কশেরুকার অংশ নয়। মানুষের গ্রীবাদেশীয় কশেরুকায় নিম্নে কোনটির নাম অ্যাক্সিস? দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আমরা কি বলছি? তোমার অ্যাক্সিস বলছি, দ্বিতীয়টার নাম অ্যাক্সিস। মানবদেহের বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কতটি? বক্ষ, বুকের অপোজিটে যেটা থাকছে বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা, এটার সংখ্যা হচ্ছে তোমার কতটি? 12টি। কোন কশেরুকার সংখ্যা কতটি? একটু ভালো করে পড়বা। তোমার হচ্ছে গ্রীবাদেশীয় কতটি, তোমার হচ্ছে বক্ষদেশীয় কতটি, কোটিদেশীয় কতটি, মানে এগুলো সুন্দর করে, সার্ভাইকাল বা তোমার লাম্বার, হ্যাঁ, থোরাসিক, এগুলো ইংলিশ হোক বাংলা হোক পড়ে ফেলবা। অবস্থান অনুসারে কশেরুকা কত প্রকার? ওই যে অবস্থান অনুসারে কশেরুকা হচ্ছে তোমার 5 প্রকার। 5 প্রকার। ফোরামেন ম্যাগনাম কি? ফোরামেন ম্যাগনামটা হচ্ছে একটা ছোট্ট ছিদ্র। ফোরামেন ম্যাগনামটা একটা ছোট্ট ছিদ্র। এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল আছে, অক্সিপিটালের এই এখানে ছোট একটা ছিদ্র থাকে, এবং এটা দিয়ে তোমার সুষমা কাণ্ডটা মানে আমাদের মেরুদণ্ডে প্রবেশ করে। তাহলে অক্সিপিটাল অস্তিত্ব অবস্থিত ছোট্ট একটা ছিদ্র।
সুষমা কাণ্ড কোথায় অবস্থান করে? সুষমা কাণ্ড এটা হচ্ছে মেরুদণ্ডের ভেতরে, অনেক সবগুলো মেরুদণ্ড মিলে যে ক্যানেল তৈরি করে, এটাকে আমরা ভার্টিব্রাল ক্যানেল বলছি। এটার মধ্যে সুষমা কাণ্ড অবস্থান করবে। সেন্ট্রাম মানে হচ্ছে বডি, সেন্ট্রাম মানে হচ্ছে দেহ বা বডি। কোন হাড়ের অংশ কশরুকাতে তোমার সেন্ট্রাম পাওয়া যায়? নিচের কোন ছিদ্র দিয়ে সুষমা স্নায়ু অতিক্রান্ত হয় বা অতিক্রম করে? ইন্টারভার্টিব্রাল ফোরামেন। দুইটা ভার্টিব্রার মাঝখানে যে অংশটা আছে, ছিদ্র থাকে, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। মেরুদণ্ডের কোন কশরুকাকে ভার্টিব্রা প্রমিনেন্স বলা হয়? এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে সপ্তম গ্রীবাদেশীয় কশরুকা। গ্রীবাদেশীয় কশরুকা হচ্ছে 7টা এবং সপ্তমটাকে বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স। গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল যে কশরুকা এবং কটিদেশীয়কে লাম্বার কশরুকা বলা হয়। এদের সংখ্যা কত? গ্রীবাদেশীয় 7টি আর কটিদেশীয় হচ্ছে 5টি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 7 এবং 5। ম্যামিলারি প্রসেস দেখা যায় কোন কশরুকায়? লাম্বার কশরুকা এই ম্যামিলারি প্রসেসটা দেখা যায়। কোনটি মানুষের পুচ্ছদেশীয় কশরুকা? একেবারে হাত দিলে নিচে যে ঠেকবে, তোমাটাকে আমরা কি বলবো? কক্কিক্স। মানুষের বক্ষপিঞ্জর গঠনে কতটি অস্থি অংশগ্রহণ করে? বক্ষপিঞ্জর গঠনে আমাদের বুকের একটা স্টার্নাম থাকে, আর এইখানে তোমার 12টি পশুকা, এখানে 12টি পশুকা এবং একটা স্টার্নাম, তাহলে টোটাল হচ্ছে 25টা। আমরা 25টা নিয়ে আমাদের কি গঠিত হচ্ছে? তোমার বক্ষপিঞ্জর গঠিত হচ্ছে। আবার অনেক সময় 25টা না থেকে, খেয়াল করবা 25টা না থাকতে পারে, পিছনে কিন্তু আমাদের 12টা কি থাকে? তোমার কশরুকা থাকে। তো 12 12 12 36 আর 1 37। অনেক সময় 25-এর পরিবর্তে 37 থাকতে পারে, তাহলে কিন্তু 37টাও অ্যান্সার হয়। ঠিক আছে, দুইটাই অ্যান্সার হয়, দুইটাই থাকে, যে কোনো একটা থাকবে। নিচের কোনটি বক্ষ অস্থিচক্রের হাড়? বক্ষ এই যে বক্ষ অস্থিচক্র, এটার হাড় ক্লাভিকল। এই যে ইটালিক এফ অক্ষরের মতন আমাদের একজোড়া ক্লাভিকল, একজোড়া স্ক্যাপুলা নিয়ে বক্ষ অস্থিচক্র গঠিত। মানুষের কবজিতে হাড়ের সংখ্যা কত? এইটা আমাদের কবজি দেখতে পাচ্ছি। কবজিতে আমাদের হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল কতটি? 8টি। কবজিতে হাড়ের সংখ্যা 8টি, যেটাকে আমরা কার্পাল বলবো। কোনটি বাঁকানো অস্থি? বুকের যে হাড় আছে পরশুকা, এটাকে আমরা কি বলছি? রিব। এটা বাঁকানো অস্থি। স্টারনামের অংশ নয় কোনটি? স্টারনাম আমাদের যে বুকের সামনে যে হাড় আছে লম্বা, যেটার সাথে আমাদের বক্ষপিঞ্জর গঠিত হয়েছে, স্টারনামের অংশগুলো হচ্ছে ম্যানোব্রিয়াম দেহ এবং জিফয়েড প্রসেস। যেটা নাই সেটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এটা তোমার থাকে মেরুদণ্ডের কশরুকায়। কোনটি নকল পরশুকা? পরশুকা সম্পর্কে জানতে হবে। পরশুকা হচ্ছে তোমার 12 জোড়া, এর মধ্যে প্রথম 7 জোড়া সরাসরি স্টারনামের সাথে যুক্ত থাকে। এই যে স্টারনাম, 7 জোড়া স্টারনামের সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হয় আসল পরশুকা। বাকি 3টা পরশুকা তোমার 8 9 10 এগুলো 3টা মিলে তোমার এই সপ্তম কশরুকার সাথে যুক্ত থাকে, এটাকে বলা নকল। এবং 11 12 এটা ভেসে থাকে, এটাকে বলা ভাসমান পরশুকা। তাহলে কোনটি নকল পরশুকা? 1 7 3 এগুলো তো আসল পরশুকা। তাহলে অষ্টম হচ্ছে তোমার কি পরশুকা? নকল পরশুকা। হ্যাঁ, এবং অষ্টম নবম দশম এগুলো আর্চ গঠন করে, এগুলোকে আর্চ পরশুকা বলা হয়। কোস্টাল আর্চ কততম পরশুকা নিয়ে গঠিত? কোস্টাল আর্চ গঠন করে, ঠিক আছে। কোস্টাল আর্চ কততম পরশুকা নিয়ে গঠিত? ওই যে অষ্টম নবম এবং দশম। কত নং পরশুকাকে ভাসমান পরশুকা বলা হয়? একাদশ এবং দ্বাদশ। যেহেতু এখানে একাদশ আছে, তাহলে আনসার আমরা একাদশ দিব। ক্ল্যাভিকল অ্যাক্রোমিয়াল প্রান্ত দিয়ে কার সাথে যুক্ত থাকে? অবশ্যই অ্যাক্রোমিয়াল প্রান্ত দিয়ে যার সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা স্ক্যাপুলা বলছি। স্ক্যাপুলা এই যে উঁচা হয়ে থাকে দুই পাশে, দেখো এটা স্ক্যাপুলা। শ্রোণী চক্রের অস্থি নয় কোনটি? এই যে আমাদের হিপ বোন যেটাকে বলি, ডানে একটা বামে একটা, দুইটা শ্রোণী চক্র, কিন্তু প্রথম অবস্থায় ডান দিকে 3টা ছিল, বাম দিকে 3টা ছিল, 3 3 6টা থেকে 2টা হয়েছে। তো ভ্রমার হচ্ছে তোমার শ্রোণী অস্থিচক্রের কোনো অংশ নয়, ঠিক আছে। মুখমণ্ডলীয় অস্থি। নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই? যেখানে মজ্জা গহ্বর থাকে না সেটা হচ্ছে ক্লাভিকল, বাকি সবগুলোতে থাকে। কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে? গ্লেনয়েড গহ্বর থাকে হচ্ছে স্ক্যাপুলা। এবং এখানে তোমার হিউমারাসের মস্তকটা, এই যে মস্তকটা সুন্দর করে আটকানো থাকে, বল এবং কোটর অস্থিসন্ধি গঠন করে। গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? এই যে স্ক্যাপুলা, এটাকে আমরা অগ্রপদ বলি। হিউমেরাস কোন অস্থিকে বলা হয়? অগ্রপদের অস্থিকেও বলা হয়, আবার বাহুর অস্থিকেও বলা হয়, যে কোনো একটা অ্যান্সার থাকবে। মানুষের এক হাতে ফ্যালাঞ্জেন্সের সংখ্যা কতটি? এই যে ফ্যালাঞ্জেন্স, এখানে 2টা থাকবে বুড়ো আঙ্গুলে, বাকিগুলোতে 3টা করে, তাহলে 3 3 3 3 12 আর 2, তাহলে আমাদের কত? 14টা। 2 হাত হলে আমাদের কতটা হবে বলো তো? 14 14 কত? 28টা। তাহলে এক হাতে বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে
14 ডেল্টয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের হাতের হিউমেরাসে পাওয়া যায়। কোনটি মানবদেহের টার্সাল অস্থি নয়? টার্সাল অস্থি, টার্সাল অস্থি, টার্সাল আমাদের এই যে টার্সাল, এটা মনে রাখার একটা সুন্দর টিপস আছে, ছন্দ আছে, আমি বলে দিব, আমি ছোট্ট একটা শর্টস বানিয়ে দিয়ে দিব তোমাদের। তো টার্সাল অস্থি নয়, এটা হচ্ছে ট্রাপেজিয়াম, এটা ট্রাপেজিয়াম হচ্ছে টার্সাল অস্থি নয়। ওলেক্রেনন প্রসেস কোন অস্থির অংশ? আলনা, মনে করবা আলনার সাথে ওলে ওলে মিল আছে, ওলে আলনা, হ্যাঁ ওলে আলনা, ওলে কোথায় পাওয়া যায়? আলনাতে পাওয়া যায়, মনে রাখার জন্য। নিম্নের কোনটি হাতে তালুর অস্থি নয়? যে তালু, তালু, তালুর অস্থি নয়, তালুর অস্থি নয়, অ্যাথময়েড, এটা হচ্ছে তালুর অস্থি নয়। পিসিফর্ম, ট্যাপিজিয়াম, হ্যামেট, এগুলো হচ্ছে তালুর অস্থি, এই অ্যাথময়েড তালুর অস্থি নয়। মানুষের কবজিতে হাড়ের সংখ্যা কতটি? এই যে আমাদের কবজি, কবজিতে হাড়ের সংখ্যা হচ্ছে তোমার কি, কার্পালে হাড়ের সংখ্যা 8টি, আর মেটাকার্পালে হাড়ের সংখ্যা কতটি? 5টি। ইনোমিনেট অস্থি বলা হয় কোন অস্থিকে? স্টোনি অস্থি চক্রকে বলা হয় ইনোমিনেট অস্থি। ইলিয়াম, ইস্টাম ও পিউবিসের সংযোগস্থলে বিদ্যমান যে মানে গহ্বর থাকে সেটাকে আমরা অ্যাসেটাবোলাম বলবো, এবং এটার মস্তকে ফিমার মানে সরি এটার গহ্বরে ফিমারের মস্তক আটকানো থাকে। তার স্ক্যাপুলায় থাকে গ্লেনয়েড গহ্বর, সেখানে হিউমেরাস লাগানো থাকে, আর অ্যাসেটাবোলামে তোমার ফিমারের মস্তক আটকানো থাকে, ঠিক আছে? অ্যাসেটাবোলাম থাকে তোমার হচ্ছে ইলিয়াম, ইস্টাম, পিউবিসের একটা ছোট্ট গহ্বর। করটির সর্ববৃহৎ অস্থির নাম কি? আমরা একটু আগে বললাম করটির সর্ববৃহৎ অস্থির নাম হচ্ছে ম্যান্ডিবল। কোনটি উপাঙ্গীয় কঙ্কাল নয়? উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল নয়। রেডিয়াস, হিউমেরাস, ক্ল্যাভিকল, এগুলো সবই উপাঙ্গীয় কঙ্কাল, তাহলে হাইওয়েড করটিতে থাকে, এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল নয়। পরের প্রশ্ন কি বলছে? হাঁটুর টুপি নামে পরিচিত অস্থিকে কি বলা হয়? এই যে প্যাটেলা, অনেকে গুলির অস্থি বলে, অনেকে মালই বলে, কে কি বলো তোমরা আমাকে জানাবা। প্যাটেলা। পায়ের গোড়ালি বা হিলের অস্থি কোনটি? গোড়ালি বা হিলে, যে গোড়ালিতে যে অস্থি থাকে সেটা হিলের অস্থি কোনটি? হিলের অস্থি হচ্ছে টার্সাল। দাঁত ও চোয়ালের মধ্যে যে অস্থি সন্ধি থাকে, অস্থি সন্ধি, যে অস্থি সন্ধি থাকে সেটা হচ্ছে গম্ফাসিস, গম্ফাসিস। পরের প্রশ্ন, অস্থিকোষ নয় কোনটি? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, এগুলো হচ্ছে অস্থিকোষ। অস্টিওক্যালসিন, এটা হচ্ছে অস্থিকোষ নয়। অস্থির জৈব পদার্থ কোনটি? অস্থির জৈব অজৈব বিভিন্ন পদার্থ থাকে, অজৈবের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ক্যালসিয়াম থাকে, তাহলে তোমার জৈব হচ্ছে তোমার কোলাজেন। হ্যাঁ, অস্থির আবরণকে কি বলা হয়? অস্থির আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। কি বলা হয়? পেরিঅস্টিয়াম। নিচের কোনটি স্পঞ্জি অস্থি মানে ফাঁপা? স্পঞ্জি অস্থির উদাহরণটা হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল যেটা মাথায় থাকে, বাকি সবগুলো নিরেট। মজ্জা গহ্বরের আবরণকে কি বলা হয়? মজ্জা, মজ্জা ভিতরে হাড়ের ভিতরে যে মজ্জা থাকে এটার আবরণকে আমরা এন্ডোস্টিয়াম বলবো। স্পঞ্জি অস্থির গাঠনিক ও কার্যকরী একক কি? স্পঞ্জি অস্থির, স্পঞ্জি অস্থির গাঠনিক এবং কার্যকরী এককে আমরা কি বলবো? ট্রাবেকুলা। অস্থিকোষ যেখানে থাকে, অস্থিকোষ থাকে ল্যাকুনা এবং অস্থিকোষ হ্যাবাসিয়ান তন্ত্র উপস্থিত। অস্থিকোষ দেখতে কিসের মতন? মাকড়সার জালের মতন। কিসের মতন? মাকড়সার জালের মতন। দেহের কত ভাগ ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে? 97 ভাগ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিসাময়েড অস্থি কোনটি? এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। প্যাটেল, এটা আসে পরীক্ষাতে। নিচের কোনটিতে তরুণাস্থি নাই? বহিকর্ণের পিনাতে আছে, নাকের অন্তঃস্থিত এই যে বিভেদিত দেয়াল এখানে আছে, শর্টথলিতে আছে, মূত্রথলিতে না, এখানে ডুট্রোসার পেশি আছে। মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণী ও কঙ্কাল নির্মাণ করে কোন তরুণাস্থি? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হায়ালিন। ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে? হিউমেরাস ফিমারের মস্তকে পাওয়া যায়, হেড অফ হিউমেরাস, এবং এটাতে ক্যালসিয়াম থাকার কারণে এটা বেশ শক্ত হয়। নিম্ন উল্লেখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে না? স্টেশনালি, বহিকর্ণ, উপজিহ্বাতে থাকে, অন্তঃকর্ণে থাকে না। আন্তঃকশেরুকা চাকতিতে কি ধরনের তরুণাস্থি পাওয়া যায়? অবভিয়াসলি শ্বেত তন্তুময়। মোস্ট একটা ইম্পর্টেন্ট। তরুণাস্থির উদাহরণ বাদ দেওয়া যাবে না, খুবই খুবই ইম্পর্টেন্ট। পেশিকোষের আবরণকে কি বলা হয়? সবসময় মাথায় রাখবে, পেশিকোষের আবরণকে আমরা কি বলছি? পেশিকোষের আবরণকে আমরা সার্কোলেমা বলছি। পেশিকোষকে আমরা কি বলছি? এখানে দেখো সার্কোমিয়ার বলছি। এপিমাইসিয়াম কি, পেরিমাইসিয়াম কি, এগুলো একটু বলবা। পেশিকোষকে পেশিতন্তুও বলা হয়। পেশিতন্তুর কার্যকরী একক কোনটা? কার্যকরী একক হচ্ছে সার্কোমিয়ার। পেশিকোষে যে প্লাজমা থাকে, সাইটোপ্লাজম, সেটাকে আমরা সার্কোপ্লাজম বলি। পেশিকোষে যে পর্দা থাকে, আবরণ থাকে, সেটাকে আমরা কি বলবো? সার্কোলেমা বলবো।
মায়োফ্রাইবিলে কি ধরনের আমিষ থাকে? মায়োফ্রাইবিল যেটা পেশি তৈরি করতে সাহায্য করে, মায়োফ্রাইবিলে অ্যাক্টিন এবং মায়োসিন থাকে, যার কারণে পেশিকোষটা অনেক বেশি সংকুচিত প্রসারিত হয় এবং এটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? পেশি 3 প্রকার, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং আরেকটা হচ্ছে হৃদপেশি। যেগুলো আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি সেগুলো হচ্ছে ঐচ্ছিক, যেটা পাই না সেটা অনৈচ্ছিক। আর হৃদপেশি এটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি যা শুধু হৃদপিণ্ডেই থাকে। নিচের কোনটা ঐচ্ছিক পেশি? নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? হৃদপিণ্ড না, পাকস্থলী না, জরায়ু না, কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা হচ্ছে জিহ্বা, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তরুণাস্থি কোন কোষ দ্বারা আবৃত থাকে? তরুণাস্থির আবরণকে আমরা কি বলছি? পেরিকন্ড্রিয়াম। আর অস্থির আবরণকে আমরা কি বলছি? পেরিঅস্টিয়াম। ইন্টারক্যালোটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? ইন্টারক্যালোটেড ডিস্ক, হ্যাঁ এই যে ইন্টারক্যালোটেড ডিস্ক, একটা হৃদপেশির সাথে একটা হৃদপেশি যখন যুক্ত হয় তখন একটা চাকতির মতন অংশ থাকে, এটাকে বলা হয় ইন্টারক্যালোটেড ডিস্ক। এবং এটা দেখে আমরা চিনতে পারি যে এটা হচ্ছে হৃদপেশি। এটা সর্বদাই পাওয়া যাবে তোমার হৃদপেশিতে, এটা হৃদপেশির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঐচ্ছিক পেশি পাওয়া যায় কোথায়? হৃদপিণ্ডের প্রাচীরে না, পৌষ্টিকনালীর প্রাচীরে না, বৃক্কের প্রাচীরে না, কঙ্কাল তন্ত্রগায়, রাইট, যেটাকে আমরা কি বলি? মাংস বলে থাকি। ঐচ্ছিক পেশিকে আমরা মাংস বলে থাকি। কার্যগত সিনোসাইটিয়াম রয়েছে নিচের কোন ধরনের পেশিতে? হৃদপেশিতে। হৃদপেশিতে তোমার হৃদপেশি যখন সংকুচিত হয় মনে হয় সবগুলো কোষ একসাথে সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে, এভাবে কাজ করে। এটাকে আমরা কি বলি? সিনসাইটিয়াম। সবগুলো কোষকে একই রকম মনে হয়। দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটা? এই যে আমি কথা বলছি অনেকক্ষণ ধরে, জিহ্বা। সবচেয়ে বড় পেশি কোনটা? সবচেয়ে ছোট পেশি কোনটা? সবচেয়ে দীর্ঘতম পেশি কোনটা? এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। দেখো এখানে কিন্তু সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস এবং হৃদপেশি হচ্ছে সবচেয়ে পরিশ্রমী পেশি। তোমার সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা। দেহের সবচেয়ে দীর্ঘ পেশি কোনটা? সার্টোরিয়াস। সার্টোরিয়াসটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম পেশি। নিম্নের কোন পেশি দেহের অংশকে উপরে উঠতে সাহায্য করে? মনে করো একটা অংশ নিচ থেকে উপরে উঠতে হেল্প করছে, এটাকে আমরা কি বলছি? লিভেটর। এটাকে আমরা কি বলবো? লিভেটর। এটা হচ্ছে উপরে তুলতে সাহায্য করবে। শ্বাসনালী এবং নাকে কোন ধরনের তরুণাস্থি পাবো আমরা? স্বচ্ছ বা হায়ালিন। দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় কোন ধরনের লিভার থেকে? অবশ্যই তৃতীয় শ্রেণীর লিভার থেকে। প্রথম শ্রেণীর লিভার কিভাবে কাজ করে, দ্বিতীয় শ্রেণীর লিভার কিভাবে কাজ করে, তৃতীয় শ্রেণীর লিভার কিভাবে কাজ করে, প্রত্যেকটার উদাহরণ এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন মাংসপেশি? বাইসেপস ফিমোরিস, এটা হাঁটুকে ভাঁজ করে। চলনের সময় পায়ের কোন পেশি সংকোচনের ফলে গোড়ালির অস্থিটিতে টান পড়ে, ফলে গোড়ালি মাটি থেকে উপরে উঠে যায়? সোলিয়াস। মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঐচ্ছিক পেশি নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে? 100% টেন্ডন দ্বারা, টেন্ডন দ্বারা, টেন্ডন দ্বারা। ব্যাং এবং হাঙ্গরের ভ্রূণে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট, স্বচ্ছ বা হায়ালিন। উন্মুক্ত হাড় ভাঙ্গার অপর নাম কি? যৌগিক হাড় ভাঙ্গা। হাড় ভেঙে মাসল ফাটায় বা চামড়া ছিঁড়ে বের হয়ে আসবে। পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়? ক্যালসিয়াম। এটা পেশি সংকোচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের কোন ধরনের অস্থিভঙ্গ দেখা যায়? শিশুদের ক্রিস্টিক ফ্র্যাকচার দেখা যায়, ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারটা বেশি হয়। হ্যামস্ট্রিং পেশি কোথায় থাকে? এটা হচ্ছে উরুর পেশিকে আমরা হ্যামস্ট্রিং পেশি বলছি। পরের প্রশ্ন কি বলছে? রক্তনালী অনুপস্থিত কোথায়? রক্তনালী তোমার আবরণী কলায় রক্তনালী অনুপস্থিত থাকে। কোন পেশি মুখ বন্ধ করতে সাহায্য করে? ম্যাসেটর। খুবই ইম্পর্টেন্ট। কোন পেশি মুখ খুলতে সাহায্য করে, কোন পেশি হাতকে ভাঁজ করে, কোন পেশি হাতকে প্রসারিত করে, সব পড়তে হবে। দেহের কোন অংশকে দেহের অক্ষ থেকে দূরে নিয়ে যেতে হেল্প করে কোন পেশি? সেটা হচ্ছে অ্যাবডাক্টর এবং এটার উদাহরণ হচ্ছে ডেলটয়েড। এটার উদাহরণ হচ্ছে ডেলটয়েড। তাহলে কোন পেশি ভাঁজ করা অংশকে পুনরায় সোজা করতে সাহায্য করে? পুনরায় সোজা করতে সাহায্য করে এক্সটেন্সর, যেটাকে আমরা বলছি ট্রাইসেপস। কি করছি? ভাঁজ করা আছে, দূরে সরায় নিয়ে গেলে এটাকে এক্সটেন্সর বলছি এবং এই কাজ করছে কোনটা? ট্রাইসেপস। এই যে এখানে আছে ট্রাইসেপস। হাতকে সামনে প্রসারিত করতে সাহায্য করে কোন পেশি? হাতকে সামনে প্রসারিত করতে, আমাদের যে হাত আছে এটাকে সামনে প্রসারিত করতে সাহায্য করছে কোন পেশি? ডেলটয়েড। কোনটি? ডেলটয়েড। দেহের কোনো অংশকে অপর কোনো অংশের উপর ভাঁজ হতে সাহায্য করছে কোন পেশি? এই যে ভাঁজ করতে সাহায্য করছে হচ্ছে ফ্লেক্সর এবং এটার পেশিটার নাম হচ্ছে বাইসেপস। বাইসেপস। তাহলে আমাদের
তাহলে আমাদের চলন এবং অঙ্গ চালনা এটার ক্লাসটা শেষ হয়েছে। আমাদের আমাদের আর একটা অংশ বাদ আছে এই 3 নাম্বার ক্লাসের, এবং সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যার নাম জিন তত্ত্ব এবং বিবর্তন। জিন তত্ত্ব এবং বিবর্তন নিয়ে ক্লাস করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে, দেখি আমরা ক্লাসে কি কি আছে। তাহলে দেখো, জেনেটিক শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেছেন কোন বিজ্ঞানী? প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বেটসন। অনেকে ভাবতে পারে যে মেন্ডেল, জেনেটিক্স মানে মেন্ডেল না, সর্বপ্রথম শব্দটি প্রয়োগ করেন বিজ্ঞানী বেটসন। জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা বা সুপ্রজনন বিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স হিসেবে কাকে আমরা স্বীকৃতি দিয়েছি? গ্রেগর জোহান মেন্ডেল বা গ্রেগর ইয়োহান মেন্ডেল। ডিটেল পড়ে ফেলবা। তিনি কোন দেশের আদিবাসী ছিলেন, মানে তিনি কোন দেশে বসবাস করতেন? অস্ট্রিয়াতে। তিনি কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন? 34 প্রকার। কত বছর গবেষণা করেছিলেন? 7 বছর। কতটি সূত্র আবিষ্কার করেছিলেন? 2টা। তাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। কোন নির্দিষ্ট ক্রোমোজোমে জিনের অবস্থানকে আমরা কি বলবো? কোন নির্দিষ্ট স্থানে জিনের অবস্থানকে আমরা কি বলছি? জিনোটাইপ। জিনোটাইপ, জিনগুলো যখন পাশাপাশি অবস্থান করে সেটাকে আমরা জিনোটাইপ বলি। জিন আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? জিন আবিষ্কার করেছেন বিজ্ঞানী জোহানসন। হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসের দুটি জিনের একত্রে থাকাকে আমরা কি বলছি? অ্যালিল মর্ফ বলছি, এবং একটিকে অপরটির অ্যালিল বলছি। এটা একটা জিন, এটা একটা জিন, অ্যালিল মর্ফ, এবং একটিকে অপরটির কি বলছি? অ্যালিল বলছি। সেক্ষেত্রে অ্যালিল একই রকম হতে পারে, আবার অ্যালিল ভিন্ন রকমও হতে পারে। কোন প্রজাতির জীবের এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান সমস্ত জিনের সমষ্টিকে আমরা কি বলছি? জিনোম। তাহলে আমাদের শুক্রাণুতে এক সেট থাকে, ডিম্বাণুতে এক সেট থাকে, আর দেহকোষে আমাদের 2 সেট থাকে। তাহলে এখানে 23টা ক্রোমোজোম, এখানে 23টা, আর এখানে কি 46টা। জীবের বাহ্যিক লক্ষণ নিম্নের কোনটি বলা হয়? জীবের বাহ্যিক লক্ষণ প্রকাশ করে হচ্ছে ফিনোটাইপ, আর অভ্যন্তরীণ গঠন প্রকাশ করে জিনের, সেটা জিনোটাইপ। যে বৈশিষ্ট্যটা পিতামাতা থেকে সন্তানে প্রকাশ পায় না প্রচ্ছন্ন, আর যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট। মনে করো তুমি তোমার বাবা লম্বা, তোমার মা খাটো, তুমি লম্বা হইছো, তাহলে তোমার বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে, তুমি F1, এটাকে প্রকট বলবো। তোমার মায়ের বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, সেটা প্রচ্ছন্ন। একই গঠন বিশিষ্ট এক জোড়া ক্রোমোজোম একসাথে অবস্থান করলে তাকে আমরা কি বলবো? অবশ্যই হোমোলোগাস বলবো। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্মিলিত উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানোকে আমরা কি বলছি? মনোহাইব্রিড ক্রস। যেমন মনে করো কেউ লম্বা এবং খাটো, এটার মধ্যে আমরা ক্রস করাচ্ছি, তাহলে এই যে লম্বা এবং খাটো, এখান থেকে ক্রস করলে আমরা মনে করো লম্বা পাচ্ছি। এই বৈশিষ্ট্যকে আমরা কি বলছি? ক্রস করানোকে মনোহাইব্রিড ক্রস বলছে। এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করছে, এটা এবং এটা মিলে এক জোড়া। এবং এক্ষেত্রে F2 তে ফিনোটাইপিক রেশিও হবে 3:1। কত হবে? 3:1। সংকর লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ খাটো মটর গাছ এই সংকরায়ন ঘটালে এদের ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটি? সংকর লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ খাটো মটর গাছের সংকরায়ন ঘটালে এদের ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটি? এটা হচ্ছে 1:1। মনে করো তুমি লম্বার জন্য ক্যাপিটাল টিটি নিয়েছো এবং খাটোর জন্য স্মল টিটি নিয়েছো। হ্যাঁ, এবং এখান থেকে তুমি যে গ্যামিটটা পাচ্ছ সেটা লম্বার, এখান থেকে তুমি যে গ্যামিটটা পাচ্ছ সেটা হচ্ছে খাটোর, এবং এদের মধ্যে ক্রস করলে তুমি যে জিনোটাইপটা পাচ্ছ F1 এ সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এবং এরা সবাই মনে করো লম্বা হয়েছে, কারণ লম্বাটাকে তুমি প্রকট ধরেছ। এখন এই লম্বার সাথে যদি তুমি এই যে বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ যে খাটো, এই যেটা ক্রস করো, তাহলে এখান থেকে তুমি 2টা গ্যামিটকে পাবা, ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু এখান থেকে একই ধরনের গ্যামিট পাচ্ছ। তো তুমি এটার সাথে এটা ক্রস করলে ক্যাপিটাল টি স্মল টি হবে, তাই না? আবার এটার সাথে এটা ক্রস করলে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা ক্রস করলে স্মল টি স্মল টি, এটার সাথে এটা ক্রস করলে স্মল টি স্মল টি। ক্যাপিটাল টি এটা কয়বার হয়েছে? 2টা। আর স্মল টি এটাও 2টা। তাহলে কি 1:1 হচ্ছে লম্বা এবং খাটো, তাহলে আমরা 1:1 পেয়েছি। ঠিক আছে, এবং এটা কিন্তু এক ধরনের কি ক্রস বলতে পারবা? টেস্ট ক্রস। কি ক্রস? টেস্ট ক্রস। মনোহাইব্রিড ক্রসের দ্বিতীয় বংশধরের ফিনোটাইপিক বৈশিষ্ট্যের অনুপাত নিচের কোনটি? সর্বদাই ফিনোটাইপিক অনুপাত হবে 3:1। 3:1 মনে রাখবা। মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটরশুঁটির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি ছিল না? বীজপত্রের বর্ণ ছিল, কাণ্ডে ফুলের অবস্থান ছিল, খোসার আকার ছিল, গাছের বয়স বলে কোনো কিছু ছিল না। যে সকল বংশগত বৈশিষ্ট্য মেন্ডেলীয় নিয়ম মানে না তাকে আমরা কি বলবো? ব্লেন্ডিং ইনহেরিটেন্স বলবো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটি মেন্ডেলের প্রথম সূত্র নয়? কোনটি মেন্ডেলের প্রথম সূত্র নয়? কোনটি মেন্ডেলের প্রথম সূত্র
নয়। যেমন মেন্ডেলের প্রথম সূত্রকে মনোহাইব্রিড ক্রস বলি, পৃথকীকরণ সূত্র বলি, জনকোষ বিশুদ্ধতার বলি, স্বাধীনভাবে মিলনের সূত্র এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এখানে একটু হালকা ভুল আছে প্রশ্নে। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটি? প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে সমপ্রকটতা। তোমার প্রকট প্রচ্ছন্ন দুইটাই সমানভাবে বৈশিষ্ট্য প্রকাশ করবে। পরিপূরক জিন, প্রকট এপিস্ট্যাটিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস এগুলো হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, কোনটি যুগ্ম প্রকটতার বা সমপ্রকটতার অনুপাত? সমপ্রকটতার অনুপাতটা হচ্ছে 1:2:1। মনে করো কালো এবং তোমার হচ্ছে তার সাথে সাদা এই দুইটা ক্রস করে তোমার যে বাচ্চাগুলো পাওয়া গেছে এগুলো হিসেবে কালো হওয়ার কথা, কিন্তু এগুলো কালো এবং সাদা চেক চেক হয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো কি হয়েছে? চেক চেক হয়েছে। এখন এগুলোর মধ্যে মনে করো পিতামাতা সাজিয়ে আমরা ক্রস করেছি, এখান থেকে কালোর জিনও পাবো আবার সাদার জিনও পাবো, এখান থেকেও কালোর জিন পাবো সাদার জিন পাবো। ক্রস করলে এটা কিন্তু কালো হয়েছে, একটা কালো হয়েছে, আর এটা কিন্তু দেখো একটা চেক চেক হলো, আরও একটা আমরা চেক চেক পেয়েছি, তাহলে দুইটা চেক চেক, আর একটা আমরা কি পাচ্ছি? সাদা। তাহলে 1:2:1, তাহলে রেশিও হচ্ছে 1:2:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটি? অসম্পূর্ণ প্রকটতা প্রথম সূত্রের ব্যতিক্রম, লিথাল জিন প্রথম সূত্রের ব্যতিক্রম, সমপ্রকটতা প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে পরিপূরক জিন এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিথাল জিনের ফলাফল কোনটি? লিথাল জিন হচ্ছে এমন একটা জিন যা হোমোজাইগাস অবস্থায় জীবের অবশ্যই মৃত্যু ঘটাবে। এবং কত পার্সেন্ট জীব মারা যাবে? 25% জীব মারা যাবে। তাহলে এক্ষেত্রে অনুপাত কমে যাবে, কত হবে? 2:1 হবে। ঠিক আছে, নিম্নের কোনটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের অনুপাত? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের অনুপাত, যার ফলে মুখ বধিরতা একটা বৈশিষ্ট্য তোমাদের বই দেওয়া আছে 9:7। ঠিক আছে, 9:7। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি বলা হয়? মনে করো একটা জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে চাচ্ছে কিন্তু তাকে আরেকটা জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে এপিস্ট্যাটিস। এবং যে বাধা দিচ্ছে তাকে বলবো এপিস্ট্যাটিক জিন, যে বাধাপ্রাপ্ত হচ্ছে তাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন। তাহলে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে আমরা হাইপোস্ট্যাটিক বলবো, যে বাধা দিবে তাকে আমরা এপিস্ট্যাটিক বলবো। যে জিনের উপস্থিতির জন্য অবশ্যই জীবের মৃত্যু ঘটবে তাকে আমরা লিথাল বলবো। আর কমপ্লিমেন্টারি মানে দুইটা জিন যদি একসাথে উপস্থিত থেকে কোনো কাজ সম্পন্ন করে তখন তাকে আমরা কমপ্লিমেন্টারি বলছি। প্রকট এপিস্ট্যাটিসের অনুপাত কত? প্রকট এপিস্ট্যাটিসের অনুপাতটা হচ্ছে 13:3। কত? 13:3। নিচের কোনটি মেন্ডেলের সূত্রের প্রকৃত ব্যতিক্রম নয়? প্রকৃত এবং আপাত ব্যতিক্রম বলে দেওয়া আছে, প্রকৃত ব্যতিক্রম নয়। প্রকৃত ব্যতিক্রম নয় হচ্ছে লিথাল জিন, এগুলো হচ্ছে প্রকৃত ব্যতিক্রম নয়। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন, অসম্পূর্ণ প্রকটতার জন্য মানে প্রকট বৈশিষ্ট্য তার প্রকটতা প্রকাশ করতে পারেনি কোনো একটা জিনের কারণে, সেই জিনটাকে আমরা ইন্টারমিডিয়েট জিন বলি। এই জিনের কারণে সন্ধ্যা মালতীর লাল ফুল তার লাল বৈশিষ্ট্য প্রকাশ না করতে পেরে লালের কাছাকাছি গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ করে। ইন্টারমিডিয়েট জিনের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী কার্ল করেন্স, এবং ইন্টারমিডিয়েট জিন অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী। ভূমধ্যসাগরীয় রোগ নামে পরিচিত কোনটা? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া আলফা এবং বিটা আছে। কোন রোগে শিশুর ত্বক ফেটে মাছের আইসের মতন হয়ে যায়? কনজেনিটাল ইকথিওসিস, এটা খুবই কষ্টদায়ক একটা জেনেটিক্যালি ডিজিজ। হোমোজাইগাস অবস্থায় কোন জিন বহন করে জীবের মৃত্যু হলে সেই জিনকে আমরা কি বলবো? অবশ্যই সেটাকে আমরা মারণ জিন বা কি বলবো? লিথাল জিন বলবো। লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? হিমোফিলিয়া, জন্মগত ইকথিওসিস, অস্টিওপোরোসিস, থ্যালাসেমিয়া। অস্টিওপোরোসিস এটা হচ্ছে হাড়ের ক্ষয় বা হাড়ের ছিদ্র, হাড় ক্যালসিয়ামের অভাবে হাড়ের তোমার ঠিক মতো না গঠন হওয়া, এটা বয়সের সাথে সাথে হয়। যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায় সেটাকে আমরা সেমি লিথাল বলবো, কিন্তু যদি 50%-এর কম জীব মারা যায় তখন আমরা তাকে কি বলবো? সাবভাইটাল জিন বলবো। মেন্ডেল মটরশুঁটি কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন? 7 জোড়া। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে যদি কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন আমরা তাকে কি বলবো? হ্যাঁ, সম্মিলিতভাবে যখন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে সেটাকে আমরা অবভিয়াসলি পলিজিন বলবো। মানুষের উচ্চতা নিয়ন্ত্রণকারী জিনের নাম কি? এটা হচ্ছে পলিজিন। গাভীর দুধ, তোমার হচ্ছে মানুষের উচ্চতা, গায়ের রং,
একটি জিনের উপস্থিতিতে অন্যটির কার্যক্ষমতা হারালে তাকে আমরা কি বলছি, প্রসেসটাকে আমরা বলছি এপিস্ট্যাটিস বলছি। শ্বেতাঙ্গ এবং নিগ্রোর মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের গায়ের বর্ণ কেমন হবে, মিউল্যাটো হবে, ঠিক আছে। আবার মিউল্যাটোর সাথে যদি বিয়ে দেওয়া হয় তাহলে একটা হবে শ্বেতাঙ্গ, একটা হবে নিগ্রো, হ্যাঁ 6টা হবে মিউল্যাটো, 4টা হবে হালকা, 4টা হবে গাঢ়। খুব ভালো করে, তখন আমরা 5টা বর্ণ পাবো। মেরুদণ্ডী প্রাণীর ত্বকে উপস্থিত কালো বা গাঢ় যে বাদামি বর্ণের রঞ্জক পদার্থ থাকে এটাকে আমরা কি বলছি, মেলানিন। যে যত বেশি কালো তার শরীরে তত বেশি মেলানিন তৈরি হয় এবং জমা থাকে। মানবদেহে কোষে কতটি সেক্স ক্রোমোজোম আছে? আমাদের কোষে 2টি সেক্স ক্রোমোজোম আছে, এক্স এবং ওয়াই দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। নিচের কোনটি পুরুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠন? একটা পুরুষের 46 ক্রোমোজোম থাকবে এবং লাস্টের ক্রোমোজোমটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, 46 এবং এক্স ওয়াই, ভালো করে খেয়াল করবা। তাহলে 46 এবং লাস্টের ক্রোমোজোমটা এক্স ওয়াই, লাস্টেরটা ধরেই কিন্তু 46, ঠিক আছে, আবার ওটা আলাদা না। এক্স 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 ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয় না নিম্নের কোন জীবে? খুব ভালো করে খেয়াল করবা, এক্স 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 ওয়াই নিম্নের কোন জীবে এই পদ্ধতিতে হয় না? সেটা হচ্ছে ফড়িং। সবসময় মাথায় রাখবা, ফড়িং এ ছেলেদের ক্রোমোজোম মেয়েদের চাইতে একটা কি থাকে, কম থাকে। নিচের কোন জীবে এক্স 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 শূন্য পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয়? ছাড় পোকাতে করা হয়, ফড়িং এ করা হয়। মানে এদের পুরুষের ক্ষেত্রে একটা ওয়াই অ্যাবসেন্ট আছে, একটা জিন ক্রোমোজোম কম আছে, জিন না ক্রোমোজোম। নিচের কোন জীবে জেড 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 ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা যায় না? তেলা পোকাতে করা যায় না। পাখি প্রজাপতি কিছু মাছে তোমার এই পদ্ধতিতে করা যায়, তেলা পোকাতে করা যায় না। তাহলে এই 3টা পদ্ধতি খুব ভালো করে পড়ে ফেলো। নিচের কোন পতঙ্গের সাথে মানুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠনের সাদৃশ্যপূর্ণ? গান্ধী পোকা, তেলা পোকা, ড্রসোফিলা, ঘাসফড়িং। ড্রসোফিলাতে এক্স 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 ওয়াই এই ধরনের লিঙ্গ নির্ধারণ হয়। কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশি থাকে? ঘাসফড়িং এর ক্ষেত্রে। মানুষের পুরুষত্ব প্রকাশ নিয়ন্ত্রণ করে কোন জিন? এস আর ওয়াই, এই জিনটা মানুষের পুরুষত্ব নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মানুষের ওয়াই জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য কোনটি? ওয়াই জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য শুধু কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রকাশিত পাবে, কারণ ছেলেদেরই শুধু ওয়াই জিন থাকে এবং এটা হচ্ছে কানের লোম। ওকে, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে কি বলা হয়? হোলাড্রিক জিন বলা হয়। কি বলা হয়? হোলাড্রিক জিন বলা হয়। এবং ওয়াই ক্রোমোজোম আকারে ছোট, তাই জিনের সংখ্যা বা পরিমাণও খুব কম। কোনটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার? আমাদের ক্রোমোজোম 46টা হচ্ছে অটোজোম। এই অটোজোমের কারণে কোনো ডিসঅর্ডার হলে বলবো আমরা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আর যদি এক্স ওয়াই হয়, এক্স ক্রোমোজোমের কারণে যদি ত্রুটি হয় তাহলে এক্স ক্রোমোজোমাল বলবো বা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলবো। তাহলে কোনটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার? এটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া। মানুষের সোমাটিক কোষে কয়টি অটোজোম থাকে? আমাদের সোমাটিক কোষে অটোজোম থাকে হচ্ছে তোমার 44টি বা 22 জোড়া। নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? সেক্সের সাথে সম্পৃক্ত ডিসঅর্ডার নয়, এটা হচ্ছে থ্যালাসেমিয়া সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। মানুষে এ পর্যন্ত কতটি সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে? এই পর্যন্ত 60টি সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে। পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়ে যায়, এটা কোন রোগে? টেস্টিকুলার ফেমিনাইজেশন। ক্রোমোজোমে অ্যালিল দুটি অসম যদি প্রকৃতির হয় তাহলে আমরা হেটেরোজাইগাস বলবো, সমপ্রকৃতির হলে আমরা কি বলবো? হোমোজাইগাস বলবো। যদি F1 কে তার পিতা অথবা মাতার সাথে ক্রস করানো হয় তাহলে আমরা তোমার কি বলবো? ব্যাক ক্রস। আর যদি F1 কে তার শুধুই প্রচ্ছন্ন পিতা মাতার সাথে ক্রস করানো হয় তাহলে আমরা কি বলবো? টেস্ট ক্রস। নিচের কোন রোগের প্রচ্ছন্ন জিন ক্রিস ক্রস সঞ্চারণ নীতি মেনে চলে? হিমোফিলিয়া। এটা হচ্ছে বংশ পরম্পরায় হয় এবং দেখা বাবার হলে মেয়েদের হয়, মায়ের হলে তোমার ছেলেদের হয়। হ্যাঁ, কোনে হিমোফিলিয়া বাহক? বর সুস্থ। এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা? আমরা এক্স দিয়ে করি, মেয়ে এটা, আর এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে ছেলে। তো আমরা মেয়েকে আমরা এখানে হচ্ছে বাহক, আমরা এটা মনে করো ক্যারি করছে, আর এটা ছেলে হচ্ছে বর সুস্থ। তাহলে এক্ষেত্রে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা? তো এক্ষেত্রে মায়ের ক্ষেত্রে সুস্থ একটা ডিম্বাণুতে সুস্থ ক্রোমোজোম যাবে, আরেকটাতে তোমার হচ্ছে মিউট্যান্ট। আর বাবার ক্ষেত্রে সব সময় হচ্ছে তোমার সুস্থ স্বাভাবিক। তাহলে তাদের সন্তানদের ক্ষেত্রে দেখো এটার সাথে এটা যদি হয় মিল, এক্স প্লাস, এক্ষেত্রে মেয়েটা হচ্ছে সুস্থ। আর এক্ষেত্রে যদি হয় তাহলে এক্ষেত্রে ছেলেটা সুস্থ। এক্ষেত্রে যদি মেয়ে হয় তাহলে মেয়েটা সুস্থ কিন্তু বাহক। এক্ষেত্রে যে ছেলেটা আছে সেই ছেলেটা হচ্ছে তোমার আক্রান্ত। হ্যাঁ, তাহলে মিথ্যা কোনটা দেখে আমরা? পুত্রদের অর্ধেক সুস্থ হবে,
পুত্রদের অর্ধেক সুস্থ, হ্যাঁ এই যে অর্ধেক সুস্থ, সত্য, পুত্রদের সবাই সুস্থ। পুত্রদের অর্ধেক হিমোফিলিয়া আক্রান্ত হবে, কন্যাদের অর্ধেক বাহক হবে। এক্ষেত্রে মিথ্যা হচ্ছে পুত্রদের সবাই সুস্থ হবে, এটা হচ্ছে মিথ্যা, কারণ পুত্ররা কিন্তু অর্ধেক সুস্থ হয়েছে অর্ধেক আক্রান্ত হয়েছে, তাহলে মিথ্যা হচ্ছে পুত্রদের সবাই সুস্থ হবে, এই কথাটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন কি বলছে, হিমোফিলিয়া বি রোগে কোন ফ্যাক্টরে ঘাটতি থাকে? এক্ষেত্রে ফ্যাক্টরে ঘাটতি থাকে হচ্ছে তোমার 9 নম্বর, আর 1 নম্বর হলে সেক্ষেত্রে ঘাটতি থাকতো 8 নম্বরের। কোন কোয়াগুলেশন ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া হয়? 8 এবং 9 নং ফ্যাক্টরের অভাবে। ক্লাসিক্যাল হিমোফিলিয়া রোগে কোন ফ্যাক্টরের ঘাটতি থাকে? ক্লাসিক্যালের ক্ষেত্রে তোমার 8 নাম্বার, আর ক্রিসমাসের ক্ষেত্রে তোমার 9 নাম্বার। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফির জন্য কোন জিন দায়ী? ডিস্ট্রফিন জিন দায়ী। পরের প্রশ্ন কি বলছে, কত ধরনের মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়? প্রায় 30 ধরনের মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়। ক্রোমোজোমের কোন লোকাসে অবস্থিত ডিস্ট্রফিন জিনের পরিব্যক্তির ফলে মিউটেশনের ফলে ডিএমআইডি রোগ সৃষ্টি হয়? এটা হচ্ছে XP21 21 তম ক্রোমোজোম। মানবদেহে কতটি পেশি প্রোটিন রয়েছে? প্রায় 3000-এর মতন পেশি প্রোটিন রয়েছে। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পুরুষ স্বাভাবিক স্ত্রী বর্ণান্ধ হোমোজাইগাস হলে ছেলেটি কি হবে? পুরুষ স্বাভাবিক, মনে করো একটা পুরুষ স্বাভাবিক, হ্যাঁ, আর স্ত্রী বর্ণান্ধ, স্ত্রীটাকে আমরা বর্ণান্ধ করে দিয়েছি, তাহলে ছেলেটি কি হবে? ছেলে, আমরা ছেলের ক্ষেত্রে দেখি, ছেলের ক্ষেত্রে তোমার হচ্ছে ছেলে, আরেকটা ছেলে, আমরা ছেলের ক্ষেত্রে যেহেতু তাই ছেলে, ছেলেরা সবাই কি হবে? বর্ণান্ধ হবে। এই যে ছেলেরা সবাই বর্ণান্ধ, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, ছেলে সবাই বর্ণান্ধ। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান কি হবে? বর্ণান্ধ পুরুষ, পুরুষকে আমরা বর্ণান্ধ করে দিয়েছি, আর স্বাভাবিক মহিলা, মহিলাটা একেবারে স্বাভাবিক, তাহলে আমরা কি পাচ্ছি দেখি, এখান থেকে আমরা গ্যামিট পাচ্ছি, একেবারে স্বাভাবিক গ্যামিট পাচ্ছি, আর পুরুষের ক্ষেত্রে আমরা ত্রুটিপূর্ণ গ্যামিট পাচ্ছি ওয়াই। যদি ক্রস করা হয় তাহলে আমরা একটা মেয়ে পেলাম, মেয়েটা হচ্ছে বাহক, একটা ছেলে পেলাম, ছেলেটা হচ্ছে সুস্থ, একটা মেয়ে পেলাম, মেয়েটা হচ্ছে বাহক, একটা ছেলে পেলাম, এই ছেলেটাও হচ্ছে সুস্থ। যেহেতু তার মা সুস্থ, মানে ক্যারিয়ার না বা স্বাভাবিক, তাই তার দুইটা পুত্র সন্তানই সুস্থ, আর মেয়ে দুটো স্বাভাবিক কিন্তু বাহক হিসেবে কাজ করছে, তাহলে তাদের সন্তান কি হবে? পুত্র হোক বা কন্যা হোক স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, কন্যা বর্ণান্ধ বাহক, পুত্র বর্ণান্ধ বাহক, পুত্র 50% বর্ণান্ধ। পুত্র হোক বা কন্যা হোক স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, সবাই স্বাভাবিক দেখবে, যদিও মেয়ে দুইটা বাহক কিন্তু সবাই স্বাভাবিক দৃষ্টি দেখবে, সবাই স্বাভাবিক, কেউ বর্ণান্ধ হবে না। পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে সন্তানেরা কেমন হবে? পিতা মনে করো বর্ণান্ধ, হ্যাঁ, পিতাই যে বর্ণান্ধ করে দিলাম, আর মাতা হচ্ছে স্বাভাবিক, মাতা স্বাভাবিক, তাহলে দেখো খেয়াল করো, এক্ষেত্রে আমরা যে মেয়ে পাচ্ছি, মেয়ে এটা বাহক, ছেলে এটা পুরোপুরি স্বাভাবিক, মেয়ে এইটা বাহক, ছেলে এটা পুরোপুরি স্বাভাবিক, তাহলে আমরা কি পাচ্ছি? পুত্রদের অর্ধেক 50% বর্ণান্ধ না, কন্যাদের সবাই বাহক, কন্যারা সবাই সুস্থ, কন্যাদের সবাই বর্ণান্ধ, তাহলে এক্ষেত্রে এই যে পুত্র দুইটাই তো সুস্থ, তাই না, আর কন্যা দুইটাই সুস্থ কিন্তু বাহক, তাহলে কন্যাদের সবাই আমরা বাহক পাবো যত কন্যা হবে তার জীবন দশায়। স্বাভাবিক নারীর সাথে বর্ণান্ধ পুরুষের বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে কি হবে? স্বাভাবিক নারীর সাথে বর্ণান্ধ পুরুষের, হ্যাঁ, সকল পুত্র সন্তান স্বাভাবিক এবং কন্যারা বাহক, এটা আমরা একটু আগে কিন্তু ক্রস করেছি। বর্ণান্ধ বাবা এবং স্বাভাবিক দৃষ্টির মায়ের সাথে বিয়ে করা হলে কি হবে? এটা আমরা একটু লাস্ট করব। বর্ণান্ধ বাবা, বাবা বর্ণান্ধ, মা হচ্ছে স্বাভাবিক, বাহক নয়, মা একেবারে স্বাভাবিক, তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, তার মেয়ে দুইটাই, আমরা এর আগে ক্রসটা করেছি, মেয়ে দুইটাই হচ্ছে তোমার বাহক, আর ছেলে দুইটাই হচ্ছে তোমার সুস্থ, একেবারে সুস্থ, ছেলে দুইটাই একেবারে সুস্থ, তাহলে আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে স্বাভাবিক দৃষ্টি সম্ভাবনার হার, সম্ভাব্য হার হচ্ছে 100%, কোনো সমস্যা নাই। নিম্ন উল্লেখিত কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণী বিন্যাস করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানবদেহে অ্যান্টিজেনের সংখ্যা কয়টি? অ্যান্টিজেনের সংখ্যা প্রায় 400টি। মানুষের রক্তে প্রধান অ্যাগ্লুটিনোজেন 9 ও। মানব কোষের কোথায় আরএস ফ্যাক্টর উপস্থিতি দেখা যায়? আরবিসি এর প্লাজমা মেমব্রেনে উপস্থিতি দেখা যায়। অ্যান্টিজেনের কোন সন্নিবেশনটি অসম্ভব? হ্যাঁ, আমরা ক্যাপিটাল CDE ধরবো এবং স্মল CDE ধরবো, কখনো যে CCD থাকবে এরকম না, দুইটা
ফ্যাক্টর একসাথে কখনো থাকতে পারবে না। সিডিই সম্ভব, সিডিই সম্ভব, সিডিই সম্ভব, কিন্তু সিডিডি সম্ভব না। তাহলে অ্যান্সার হচ্ছে আমরা পেয়ে গেছি। পরের প্রশ্ন কি বলছে, অ্যান্টিডি অ্যান্টিবডি আর ইজ নেগেটিভ মাতার দেহে সন্তান জন্মের কত ঘন্টার মধ্যে দিতে হবে? 72। তাহলে এই অ্যান্টিডি মায়ের শরীরে থাকা অ্যান্টিবডিকে কি করে ফেলবে? ধ্বংস করে ফেলবে এবং পরবর্তীতে সে সুস্থ সন্তান জন্ম দিবে। সর্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ কোনটা? সর্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ হচ্ছে এবি, কারণ তার রক্তে কোনো অ্যান্টিবডি নেই, সে সবার কাছ থেকে রক্ত নিতে পারবে। এবি ব্লাড গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? এবি যদি তার ব্লাড গ্রুপ হয় সে শুধুমাত্র এবিকে দিতে পারবে, নেওয়ার সময় সবার কাছ থেকে নিতে পারবে। ব্লাড গ্রুপ এবিতে প্লাজমায়, হ্যাঁ প্লাজমায় বি অ্যান্টিবডি থাকে, কোনো অ্যান্টিবডি থাকে না। এ অ্যান্টিবডি থাকে, এ এবং বি অ্যান্টিবডি থাকে, আসলে কোনো অ্যান্টিবডি থাকে না, এই জন্য সে সবার কাছ থেকে রক্ত নিতে পারে। কিন্তু যেহেতু তার অ্যান্টিজেন দুইটাই আছে তাই সে সবাইকে রক্ত দিতে পারবে না, শুধু এবিকে দিতে পারবে। নিম্নের কোনটি ব্লাড গ্রুপের নির্দিষ্ট কোনো অ্যান্টিজেন নাই? কোনটির? ও। পরের প্রশ্ন কি বলছে, কোন ব্লাড গ্রুপের ব্যক্তিকে সর্বজনীন দাতা বলবো? অবভিয়াসলি যে তোমার সবাইকে রক্ত দিতে পারবে, অবভিয়াসলি ও হইতে হবে, এবং ও এর মধ্যে যেটা নেগেটিভ সেটাই সবাইকে দিতে পারবে, পজিটিভ হলেও হবে না, ও নেগেটিভ। সর্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ কোনটি? সর্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ কোনটি? সর্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ হচ্ছে এবি পজিটিভ, সে সবার কাছ থেকে কি করতে পারবে? রক্ত নিতে পারবে। আরএস নেগেটিভ রক্ত বিশিষ্ট কোনো রোগীর দেহে আরএস পজিটিভ রক্ত সঞ্চালন ঘটালে কত সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়? 2য় সপ্তাহে, ঠিক আছে। এবং পরবর্তীতে রক্ত দিলে কিন্তু সেই ব্যক্তিটা মারা যাবে, রক্ত না দিলে কোনো সমস্যা আর হবে না। আরএস নেগেটিভ রক্ত বিশিষ্ট মহিলার সাথে আরএস পজিটিভ রক্ত বিশিষ্ট পুরুষের বিয়ে হলে প্রথম সন্তান কেমন হবে? অবভিয়াসলি যেহেতু পজিটিভ, এটা হচ্ছে প্রকট, তাই তার সন্তান পজিটিভ হবে, এক্ষেত্রে প্রবলেম হবে। আরএস নেগেটিভ রক্তের গ্রুপ নিচের কোন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? পাইরেনিজের বাংসের মধ্যে বেশি দেখা যায়। হাইপার ফিটালিসের প্রধান বৈশিষ্ট্য কোনটা? জন্ডিস। পরের দেখা কাকে তার আগে বলি, যদি আরএস ফ্যাক্টর যেটা খুবই গুরুত্বপূর্ণ, পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা যায়। প্রথম সন্তানের ক্ষেত্রে বাবা যদি পজিটিভ হয়, মা নেগেটিভ হয়, সন্তান যদি পজিটিভ হয়, প্রথম সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়, কিন্তু মায়ের শরীরে যদি তোমার অ্যান্টিবডি থেকে যায়, পরবর্তী সন্তান পেটে আসলেই কিন্তু সেটা অ্যাবর্শন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবং তীব্র জন্ডিস দেখা দিবে, যদিও হয় বেঁচে থাকে, তীব্র জন্ডিস দেখা দিবে, বেঁচে না থাকার সম্ভাবনাই বেশি। তো এগুলো খুব ভালো করে পড়বা, কি কি সমস্যা হয়, একটা সুন্দর ছক আছে, লিস্ট আছে, এটা পড়ে ফেলবা। আমরা ফিনিশিংয়ে চলে আসছি, আমাদের আর 5 মিনিট লাগবে। কাকে বিবর্তনের জনক হিসেবে অভিভূত করা হয়? এমপেডোক্লিসকে। বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছেন আমাদের মহামান্য বিজ্ঞানী ল্যামার্ক। একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি নন অ্যালিলিক জিনের সহাবস্থানকে আমরা কি বলবো? সহপ্রকটতা। পরের প্রশ্ন কি বলছে, মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছ বেছে নেন কেন? কারণ গাছে স্বপরাগী ফুল ছিল। একই ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন জিনকে কি বলা হয়? বিভিন্ন জিনকে বলা হয় লিঙ্কড জিন। জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে পরস্পরের আমরা কি বলবো? একে অপরের অ্যালিল। অ্যালিল হোমোজাইগাস হতে পারে, হেটারোজাইগাসও হতে পারে। পেয়েছি নিচের কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামিট তৈরি করে? আমরা একটু দেখি, এ এ আর আর, ঠিক আছে। এখানে তোমার আমরা যদি গ্যামিট তৈরি করি তাহলে এ এ, হ্যাঁ তৈরি করলাম, এ এ আর 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 আর, তাহলে কিন্তু কয় ধরনের পেলাম? 2 ধরনের পেলাম। দ্বিতীয়টা কি আছে? এ এ আর আর, তাহলে আমরা এ এ এ এ আর 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 আর। অবভিয়াসলি আমরা এখানে 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 4 রকম পেলাম। এটার ক্ষেত্রে এ এ আর আর, তাহলে কি? এ এ এ এ আর 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 আর, তাহলে আমরা এটা একরকম, এটা একরকম, তাহলে এখানে 2 রকম পেলাম। আর এখানে কি বলছে? এ এ আর আর, তাহলে এ এ এ এ আর 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 আর, তাহলে আমরা এখানেও 2 রকম পেলাম। তাহলে এখানে 2 রকম, এখানে 2 রকম, এখানেও 2 রকম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কয় রকম পেলাম? 4 রকম। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা?
এইটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ এ আর আর। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিচের কোন রোগটি লিথাল জিনের প্রভাবে সংঘটিত হয়? লিথাল জিনের প্রভাবে সংঘটিত হয় থ্যালাসেমিয়া। পরিপূরক জিনের কারণে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কত? প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিসের অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট, 9:7। দুইটারই কিন্তু 9:7। কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম উদাহরণ? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। প্রথম সূত্রের এপিস্টেটিস, এটা অ্যান্সার। কোন জিনের কারণে মোরগ মুরগির পালক সাদা বর্ণের হয়? সাদা বর্ণের হয় এপিস্ট্যাটিক জিনের কারণে। যদি সেটা না থাকে তাহলে হাইপোস্ট্যাটিক জিনের কারণে রঙিন হবে। অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপিক অনুপাত কত? সবসময় অনুপাতটা হবে 1:2:1। এটার ক্ষেত্রে ফিনোটাইপিক জিনোটাইপিক দুইটাই 1:1। লিথাল জিনের কারণে কোন রোগ হয়? লিথাল জিনের কারণে বর্ণান্ধতা, রাতকানা হয় না। থ্যালাসেমিয়া বর্ণান্ধতা না, রাতকানা হিমোফিলিয়া না, তাহলে এইটা হিমোফিলিয়া এবং তোমার থ্যালাসেমিয়া। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এর প্রভাবে কোন রোগ হয় না? সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ফলে যে রোগটা হয় না সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি হয় কোনটির কারণে? হাইপারট্রাইকোসিস। সারা শরীরে ঘন লোম হবে। নিচের কোনটি সেক্স লিঙ্কড জিনের উদাহরণ নয়? সেক্স লিঙ্কড জিনের উদাহরণ মায়োকার্ডিয়াল ডিসঅর্ডার। নিচের কোন বৈশিষ্ট্য এক্স জিন নিয়ন্ত্রিত নয়? কানের লোম, এটা ওয়াই জিন নিয়ন্ত্রিত। ঠিক আছে। কোন রক্ত গ্রুপের মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি? ও। হাইপারফিটালিসের প্রধান বৈশিষ্ট্য কোনটি? জন্ডিস, এটা আমরা একটু আগে অবশ্য পড়ে ফেলেছি। কাকে বিবর্তনের জনক হিসেবে অভিভূত করা হয়? এমপেডোক্লিসকে, এটাও আমরা পড়ে ফেলেছি। বায়োলজি শব্দের প্রবর্তক কে? বিজ্ঞানী ল্যামার্ক, এটাও আমরা পড়ে ফেলেছি। ফিলোসফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা কে? ফিলোসফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা বিজ্ঞানী ল্যামার্ক। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কোন বিজ্ঞানী? ডারউইন, তার পুস্তকের নামটা পড়বা। মিউটেশন এর প্রবক্তা কোন বিজ্ঞানী? দ্য ফ্রেস, খুব ভালো করে পড়বা। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বিদ্যমান কোন প্রাণীর? ব্যাং, সাপ, পাখি এবং মাছ। এটা হচ্ছে ফর ইউ, তোমাদের জন্য, ফর ইউ, তোমাদের জন্য, এটা অ্যান্সার করবা। নিম্নে উল্লেখিত কোনটি মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ নয়? গায়ের লোম, আক্কেল দাঁত, অ্যাপেন্ডিক্স সবই নিষ্ক্রিয় অঙ্গ। কর্ণলতি। মানবদেহে কোনটি লুপ্ত প্রায় অঙ্গ, মানে যেটা বিলুপ্ত হয়ে যায়, এক সময় নিষ্ক্রিয় হয়ে যায়? থাইমাস। সরীসৃপের যুগ বলা হয় মেসোজোইককে। হ্যাঁ, কোনটিকে মাছের যুগ, কোনটিকে পাখির যুগ, কোনটিকে সরীসৃপের যুগ, খুব ভালো করে পড়ো। জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে? প্রায় 16.5 কোটি বছর। মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। অস্ট্রেলিয়া। নিচের কোনটি মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী? ক্যাঙ্গারু। নিচের কোনটি কার্বনিফেরাস যুগের প্রাণী? এটা আমার খুব একটা পছন্দের প্রশ্ন। হাঙ্গর। কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে? প্লিওসিন। দেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অরিজিন অফ স্পিসিস বাই মিনস ন্যাচারাল সিলেকশন বইটি কত সালে প্রকাশিত? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদের প্রবক্তা কোন বিজ্ঞানী? কোন মহাকালকে সরীসৃপের যুগ বলা হয়? সরীসৃপের যুগ কোন মহাকালকে? আর্কিওজয়েক, সিনোজয়েক, প্যালিওজয়েক নাকি মেসোজয়েক? কোন যুগকে বলা হয়? এটা তোমাদের জন্য, ফর ইউ, তোমরা এই প্রশ্নের উত্তরটা দিবা। সরীসৃপের যুগ কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে? বিজ্ঞানী ডারউইন। কোন বিজ্ঞানী? ডারউইন। উভচরের যুগ বলা হয় কোন পিরিয়ডকে? উভচরের যুগ। দেখো, এখানে পারমিয়ানকে বলা হয়। কোন পিরিয়ডকে স্তন্যপায়ী যুগ বলা হয়? টারশিয়ারি। ভালো করে খেয়াল করবা, পড়তে হবে। প্যানজেনেসিস মতবাদের প্রবক্তা কি? বিজ্ঞানী চার্লস ডারউইন। পরের প্রশ্ন কি বলছে? নিচের কোনগুলি সমবৃত্তি অঙ্গ? নিচের কোনগুলি সমসংস্থ অঙ্গ? মানুষের হাত, বাদুড়ের ডানা, বাদুড়ের ডানা পাখির ডানা, পাখির ডানা মাছের পাখনা, তিমির ফ্লিপার পতঙ্গের ডানা। বাদুড়ের ডানা এবং পাখির ডানা। পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হেকেল। পরবর্তী প্রশ্ন, জুরাসিক সময়কাল কোন মহাকালের অন্তর্ভুক্ত? মেসোজোইক। মেসোজোইক। পরের প্রশ্ন, আর্কিওপটেরিক্সকে কোন শ্রেণীর যোগসূত্র বলা হয়? সরীসৃপ এবং পাখি। পরের প্রশ্ন কি বলছে? জীবের জিন মিউটেশনের ফলে কোন ধরনের বিবর্তন হয়? এটা হচ্ছে মাইক্রো এক্সটিংক্ট স্পিসিস বলতে কি বোঝানো হয়? বিলুপ্ত প্রজাতির, বিলুপ্তি, বিলুপ্তি। ঠিক আছে। কোনটি জীবাশ্ম পাখি? আর্কিওপটেরিক্স। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, লাস্ট প্রশ্ন। তত্ত্বের প্রবক্তা কে? চার্লস ডারউইন।
তাহলে আমাদের অবশেষে 3 নাম্বার ক্লাসটা শেষ হয়েছে এবং আমরা টোটাল 332টা প্রশ্ন সলভ করেছি। 332টা প্রশ্ন সলভ করেছি এবং এই 332টা প্রশ্ন তুমি যদি করতে পারো, কমপ্লিট করতে পারো, আমার মনে হয় তুমি যখন পড়বা তোমার এই 332টা প্রশ্ন পড়তে সর্বোচ্চ 25 মিনিট লাগবে বা 30 মিনিট লাগবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে তুমি কিন্তু পিডিএফটা তখনই নিবা যখন তুমি আমার এই ক্লাসগুলো সুন্দর করে কমপ্লিট করবা। ক্লাসগুলো করার পরে তুমি পিডিএফটা ফলো করবা, তাহলে তোমার আর কোনো টেনশন নাই, তুমি কৃষিগুচ্ছতে চান্স পাচ্ছ ইনশাআল্লাহ। বায়োলজিতে 30-এর মধ্যে তোমার 30ই থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত চতুর্থ ক্লাসে তোমাদের আমন্ত্রণ থাকলো। আজকে আসি, ক্লাস নিয়েছি অনেকক্ষণ ধরে, ক্লাস নিয়েছি লং টাইম ধরে, ক্লান্ত। সামনের দিন দেখা হবে ইনশাআল্লাহ নতুন টপিক নিয়ে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।